করি, জাস্ট রিভিউ করা আর কি। সেটা হচ্ছে যে ফুল সাইজ স্কেল হচ্ছে যদি আমরা যে অ্যাকচুয়াল সাইজটা অবজেক্টের সেটা যদি না কমাই আর কি, হুবহু সেটা রেখে দিলে যেটা হয় বা যেভাবে অবজেক্টটা আছে আমরা যদি সেভাবে ড্র করি শিটের মধ্যে, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি তোমার ফুল সাইজ স্কেল, অর্থাৎ কোনো না কমিয়ে বা না বাড়িয়ে যেটা আছে সেটাই হুবহু যদি আমরা ড্র করি, সেটা হচ্ছে ফুল সাইজ স্কেল। আর রিডিউসিং স্কেল এবং এনলার্জিং স্কেল, তাহলে এই দুটো দরকার হয় যখন আমরা অবজেক্টটাকে আঁকতে যাব, তখন হুবহু যে সাইজটা আছে রিয়েল যে সাইজটা অবজেক্টের, তখন যদি আমরা সেটা অনুসারে না আঁকি, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেক বড় একটা অবজেক্ট সেটাকে আমাদেরকে ছোট করে আঁকতে হচ্ছে, তখন আমাদেরকে রেডিউসিং স্কেল ধরে রাখতে হয়। আবার যখন দেখা যায় যে অনেক ছোট একটা জিনিস সেটাকে আমাকে বড় করে আঁকতে হবে, অথবা যে ছোট জিনিস যে অবজেক্টটা সেটাকে আমরা যদি হুবহু মনে করো ড্র শিটের মধ্যে নিয়ে আসি, তখন দেখা যাবে যে ওই ড্রটা দেখা যাবে খুবই ছোট করে দেখা যাচ্ছে, মানে তোমার নগণ্য মনে হবে আর কি, পুরা এত বড় একটা শিটের মধ্যে ওই অবজেক্টটা খুবই ছোট দেখাবে। তো এই জন্য ওইটাকে একটু এনলার্জ করে কি করতে হয়, দেখাতে হয়। তাহলে এখন এই বড় করে দেখানো সেটা আমরা যদি প্রপোর্শন কোন একটা অনুপাত হিসেবে দেখায়, তখন সেটাও দেখানো সম্ভব। মানে প্রপোর্শন দিয়ে নরমালি আমরা স্কেলিংটা শুরু করি আর কি। কিন্তু সব সময় সেই প্রপোর্শনটা মানে কাজে আসে না। প্রপোর্শনটা আমরা লিখে রাখলাম পাশে, এটা আমি যদি 10 বছর পরে ওই শীটটা খুলে দেখি যে আমি যেটা ড্র করছিলাম, তাহলে সেটার কি অবস্থা। অনেক সময় দেখা যায় যে আমাদের আশপাশে যে টেম্পারেচার বা অ্যাম্বিয়েন্ট যে টেম্পারেচার বা এনভায়রনমেন্টের যে বিভিন্ন তোমার পরিবর্তন, তাহলে সেগুলোর কারণে দেখা যায় যে ওই পেপারের বিভিন্ন শ্রিঙ্ক হয়ে যায় বা ওইটা দেখা যায় যে তোমার এক্সপান্ড হয়ে যায়। তো যার কারণে ওইখানে যে ড্রয়িংটা করা হয় আর কি নর্মালি, তাহলে সেই ড্রয়িংটা কিন্তু 10 বছর পরে হয়তো বা সেটা বোঝা যাবে না। আমি যদি প্রপোর্শন পাশে লিখে রাখি, মনে করো 1:2 সামথিং, যেটা আমরা মনে করো একটা কি করলাম, জাস্ট রিডাকশন বা রিডিউসিং যে স্কেল ইউজ করে মনে করো আমরা দিলাম, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে প্রপোর্শন ইউজ করলে 10 বছর পরে হয়তো বা সেটা বোঝা যাবে না, যদি কোনো কারণে কাগজের সাইজ বা কাগজের যদি পরিবর্তন হয়। কিন্তু সেটা যদি আমি একটা স্কেলিং করে, মানে প্রপোর্শনটাকে একটা স্কেলিং এ রূপান্তর করে, তাহলে সেই স্কেলিং অনুসারে ওই অবজেক্টটাকে ড্র করতাম, তখন হয়তো বা সেটা আমাদের 10 বছর পরে হোক বা কাগজটা যতদিন টিকে থাকবে, কাগজের যে পরিবর্তন হোক না কেন, স্কেলের পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ অবজেক্ট যেটা আমরা ড্র করলাম সেটা পরিবর্তনের সাথে সাথে কিন্তু স্কেলটাও পরিবর্তন হচ্ছে, কারণ কাগজটা যদি কোনো পরিবর্তন হয় আর কি। তাহলে এই জন্য আমাদের স্কেলিংটা মোটামুটি দরকার। তো এক্ষেত্রে আমরা জাস্ট প্রপোর্শন অনুসারে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ফুল সাইজ যেটা 1:1, রিডিউসিং স্কেল 1:x, আর এনলার্জিং স্কেল হচ্ছে x:1। অর্থাৎ আমরা একটাকে তোমার ছোট রেখে, অর্থাৎ তোমরা একটাকে অবজেক্ট সাইজ মানে আমরা যেটা বললাম এই যে 2:1 মানে হচ্ছে 2/1, মানে দ্বিগুণ করে ফেলা। 5:1 5/1, তাহলে 5। 10:1 মানে হচ্ছে 10/1, যেটা হচ্ছে 10 10 গুণ, মানে রিয়েল সাইজ যেটা তার 10 গুণ, তাহলে মানে এটা তোমার এনলার্জ হচ্ছে। আর যদি আমরা 1:2 করি, তাহলে 1/2 মানে হচ্ছে হাফ, অর্ধেক করে ফেলা। 1:5, তাহলে রিয়েল অবজেক্ট যেটা তার 5 ভাগের 1 ভাগ করে আঁকা সেটাকে। তো এটা ওই অবজেক্টের সাইজ অনুসারে আমরা কোন স্কেলটাকে সিলেক্ট করব, তাহলে সেটা অনুসারে নরমালি এই প্রপোর্শনটাকে এখান থেকে আমাদেরকে নিতে হবে আর কি। তো এই ছিল মোটামুটি স্কেলিং এর বেসিক ধারণাটা। তো স্কেলকে আমরা 5 ভাগ করছিলাম, যেখানে প্লেন স্কেল এবং ডায়াগোনাল স্কেল আমরা নরমালি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে এই দুটো স্কেলকে ইউজ করে থাকতাম আর কি। আর বাকি যে তিনটা স্কেল সেটা হয়তো অন্য বিভিন্ন জায়গায় ইউজ আছে, যেমন কম্পারেটিভ স্কেল আমরা ইউজ করতাম কি জন্য, জাস্ট কোন একটা স্কেল মানে কোন একটা অবজেক্ট আমাদেরকে ড্র করতে হচ্ছে, ওটার জন্য মনে করো আমরা একটা পরিমাপ নিলাম। তাহলে এখন আরেকটা নতুন যদি অবজেক্ট আমরা ড্র করতে যাই, তাহলে সেই এক্সিস্টিং যে মেজারমেন্টটা, তাহলে সেটার সাথে কম্পেয়ার করে আমাকে আরেকটা স্কেল তৈরি করতে হবে ওই নতুন অবজেক্টটাকে মেজার করার জন্য। তখন আমাদেরকে যে নতুন স্কেলটা তৈরি করতে হচ্ছে সেটাকে বলা হয় কম্পারেটিভ স্কেল। তারপর বার্নিয়ার স্কেল আমরা দেখে আসছি স্লাইড ক্যালিপার্স, নরমালি স্লাইড ক্যালিপার্সে কিন্তু বার্নিয়ার স্কেলটা মেইন স্কেলের সাথে থাকতো আর কি, যেটা মুভেবল ছিল। তারপরে কর্ড স্কেল যেটা, ওইটা হচ্ছে জাস্ট অ্যাঙ্গেল পরিমাপের জন্য, যেটা আমরা প্রোট্রাক্টর যে জিনিসটা অলমোস্ট ওইটার মতোই বলতে পারি। জাস্ট যেটা তোমার সার্কুলার আকারে থাকে, সেখান থেকে আমরা অ্যাঙ্গেলটাকে আমাদের প্রয়োজন অনুসারে সেখান থেকে নিয়ে নিই। তো এখন আমরা বিস্তারিতভাবে আসলে আলোচনা করবো হচ্ছে প্লেন স্কেল আর হচ্ছে ডায়াগোনাল স্কেল। আমরা প্লেন স্কেল নিয়ে যদি বেসিক্যালি বলি, সেটা হচ্ছে যে এই স্কেলটা
তৈরি করা হচ্ছে কোনো একটা অবজেক্টকে যখন ড্র করব, তো তখন সেখানে মনে করো একটা হরিজন্টাল লাইন এঁকে বা স্কেলে আমরা যেটা প্লেন স্কেল বলে থাকি আরকি নরমালি হরিজন্টালি যদি কোনো একটা লাইন আঁকি, সেটাকে কিছু তোমার মেইন ডিভিশনে ভাগ করা হবে। অর্থাৎ মেইন কিছু ইউনিটে ভাগ করা হবে। তো যে মেইন ইউনিট গুলা হবে তোমার জাস্ট ১, ২, ৩, ৪ যেটা আমাদের অরিজিনাল যেমন মনে করো আমরা যদি কিলোমিটার আর মিটার নিয়ে যদি কথা বলি অথবা কিলোমিটার অথবা হেক্টোমিটার, কিলোমিটারের সাথে হেক্টোমিটার যদি আমরা মনে করো বলি, তাহলে কিলোমিটার ১ কিলোমিটার বা ৫ কিলোমিটার, তাহলে ৫ কিলোমিটার হলে আমরা ৫ ভাগে ভাগ করলাম ওই প্ল্যান স্কেলটাকে। তো এখন ওই স্কেলের ভিতরে দেখা যায় যে আবার অনেকগুলো সাব ডিভিশন আমরা করতে পারি। যেমন আমরা বললাম যে হেক্টোমিটার। তাহলে কিলোমিটার আর হেক্টোমিটারের মধ্যে যে একটা রিলেশন আছে, আমরা জানি 10 হেক্টোমিটার সমান আছে 1 কিলোমিটার। তাহলে আমরা যে ৫ কিলোমিটার পর্যন্ত নিলাম, মানে ৫ ভাগে ভাগ করলাম একটা প্লেন স্কেলকে। তাহলে সেখানে প্রতিটা ভাগ যে ১, ২, ৩, ৪, ৫ এভাবে ৫ পর্যন্ত গেল। তাহলে প্রতিটা ভাগকে আবার আমরা ১০ টা ভাগে ভাগ করতে পারি। তার কারণ হচ্ছে যে আমরা রিলেশনটা দেখাচ্ছি হচ্ছে কিলোমিটারের সাথে হেক্টোমিটারের। তাহলে 10 হেক্টোমিটার মানে আমরা যদি ১ কিলোমিটারকে ১০ ভাগে ভাগ করি তখন এটা হেক্টোমিটারে চলে যাবে। অর্থাৎ যেটা ছোট ইউনিট যেটাকে আমরা সাব ইউনিট বলতেছি। তাহলে এরকম একটা হচ্ছে মেইন ইউনিট এবং সাব ইউনিট আকারে আমরা প্লেন স্কেলকে দেখাতে পারি। আবার ডায়াগোনাল স্কেলে দেখা যাবে একটা মেইন ইউনিট থাকবে, সাথে সাব ইউনিট হবে ২ টা। একটা হবে হরিজন্টাল ডিরেকশনে যেটা আমরা প্লেন স্কেলেও দেখলাম। আবার দেখা যাবে আরেকটা ভার্টিক্যাল ডিরেকশনে যেটা আমরা ডায়াগোনালি নরমালি হিসাব করে থাকবো। এইজন্য এটাকে ডায়াগোনাল স্কেল বলা হয়েছে। আমরা যে লাইনটাকে প্যারালালি ড্র করব সেটা কিন্তু আ তোমার ভার্টিক্যালি নরমালি ড্র করতে হবে আরকি। ওই হরিজন্টাল যে সাবডিভিশন গুলো থাকবে তো সেই সাবডিভিশন গুলাকে কানেক্টিং পয়েন্ট হিসেবে ইউজ করে আ ডায়াগোনালি আমাদের কিছু আ লাইন ড্র করতে হবে। তো সেই ডায়াগোনাল লাইন ড্র করার কারণে আমরা আরেকটা নতুন সাবডিভিশন পাবো। তার মানে হচ্ছে যে তোমার যদি দশমিকের পরে আমরা যদি দ্বিঘর নেই, মনে করো 5.23 আমরা বললাম সেটা মনে করো ইয়ার্ড বললাম মানে গজ। যদি গজের সাথে যদি সম্পর্ক থাকে আরকি। ইয়ার্ড, তারপর হচ্ছে সেখান থেকে ফিট, তারপর হচ্ছে ইঞ্চ। ৩ টা। এখানে ৩ টা স্কেল কিন্তু চলে আসবে। ডায়াগোনাল স্কেলে কিন্তু আমরা ৩ টা দেখাবো। মনে করো মেইন ইউনিট যদি ইয়ার্ড হয়, ইয়ার্ডের সাথে এর সাব ইউনিট হিসেবে থাকবে যেটা হরিজন্টাল ডিরেকশনে মনে করো। সেটা হচ্ছে ফিট। আবার সেই ফিটের সাথে আরো সাব ইউনিট আকারে যদি আমরা সেটা দেখাবো ইঞ্চ হিসেবে। তাহলে এখানে ৩ টা স্কেল ৩ দিকে থাকবে। প্লেন স্কেলের সাথে অলমোস্ট সিমিলার কিন্তু একটা জায়গায় ডিফারেন্স সেটা হচ্ছে যে ওই ডায়াগোনালি আমাদেরকে কিছু লাইন ড্র করতে হবে যেটা হচ্ছে তোমার ভার্টিক্যাল পয়েন্টে নরমালি কানেকশনটা থাকবে আরকি। আমরা যখন এক্সপ্লানেশনে যাব বা কিছু এরকম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখব তখন আরেকটু ক্লিয়ার হবে যে আসলে ডায়াগোনাল স্কেলটা আমরা কিভাবে স্কেলিং করতেছি বা প্লেন স্কেলে আমরা কিভাবে কাজ করতেছি। আচ্ছা, এখানে কিছু ডিফারেন্স দেওয়া আছে। আমরা এগুলো মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম। তারপরে তোমরা একটু দেখে নিও আরকি। আমি এই শিটটা যখন শেয়ার করব, সেখান থেকে দেখে নেবা। এখানে মোটামুটি বেসিক জিনিসগুলো আলোচনা করছিল শুরুতে। ওকে, এখন এরপরে আসছিল তোমার নেসেসিটি অফ কনস্ট্রাকশন অফ স্কেল অন ড্রয়িং। অর্থাৎ আমাদের ড্রয়িং এর উপর বা ড্রয়িং করতে গিয়ে স্কেল তৈরি করাটা কেন গুরুত্বপূর্ণ? আমাদের স্কেল কেন দরকার হয়? বা স্কেলিং যে একটা স্কেল তৈরি করতেছি আমরা, প্লেন হোক বা ডায়াগোনাল হোক, সেটা আমরা কেন করতেছি? তো আমি এটা নিয়ে মোটামুটি একটু আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে। সেটা হচ্ছে যে যখন দেখা যায় যে আমাদের আ কোন একটা মনে করো ডিসট্যান্স মাপতে হচ্ছে। তো সেটা কিন্তু অনেক সময় আমরা অ্যাকচুয়াল যে সাইজটা বা অ্যাকচুয়াল যে ডিসট্যান্সটা সেটা অবজেক্ট হোক অথবা কোনো একটা পরিমাপের ডিসট্যান্স হোক, মানে ডিসট্যান্সের একটা যদি আমরা পরিমাপ নিই আরকি। তো যেটাই হোক না কেন, তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল ডিসট্যান্সটা যখন আমরা আঁকতে যাবো তখন দেখা যাচ্ছে হয়তোবা আমরা ড্রইং করতে গিয়ে সে অ্যাকচুয়াল জিনিসটা আমরা নিচ্ছি না। ডিসট্যান্সটা হয়তোবা আমরা হুবহু একদম সেটাকে ড্র করতেছি না। তো এক্ষেত্রে আমাদের একটা প্রপোর্শন মেইনটেইন করতে হয় আরকি। যেহেতু আমরা পুরোপুরি অ্যাকচুয়াল সাইজটাকে নিতে পারতেছি না। কারণ এখন যদি বলা হয় যে তোমাকে একটা বিল্ডিং ড্র করো। এখন পুরা বিল্ডিং মনে করো যদি ১০ তলা একটা বিল্ডিং তোমার সামনে দেওয়া হয়, এখন ওটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল একটা বিল্ডিং। এখন ওটাকে যদি তোমাকে ড্র করতে বলা হয়, অনেক বড় একটা শিট প্রয়োজন হবে। ওই ড্রইং শিট। তো এক্ষেত্রে ওইটা কিন্তু আঁকাটা ইম্পসিবল যে এত বড় একটা শিটে তুমি কিভাবে আঁকবা? এজন্য তখন দরকার হবে ওই অ্যাকচুয়াল যে বিল্ডিংটা আছে তাহলে সেই বিল্ডিংটাকে একটু ছোট করে আঁকা। যাতে আ সেই ছোট করে আঁকার মধ্যেও যাতে ওইটাকে মানে বোঝা যায় আরকি। তাহলে এটা প্রপোর্শনালি কি করে ফেলতে হবে? এটাকে ছোট করে নিয়ে আসতে হবে যেটাকে আমরা রেডিউসিং স্কেল বলছি আরকি। তো
ঠিক একইভাবে ছোট জিনিসটাকেও আমাদের একইভাবে বড় করে দেখাতে হবে যদি আমরা ওটাকে ক্লিয়ার কোন একটা ভিউ দেখতে হয় বা ভিউ দেখাতে হয় আর কি। তো সেক্ষেত্রে আমাদেরকে এনলার্জিং অথবা রিডিউসিং যে স্কেলটা সেটা ইউজ করতে হবে। আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় যে আহ কোনো ড্রয়িং এ হুবহু একদম ইন্টিজার নাম্বার ইউজ না করে তোমার ডেসিমাল পয়েন্ট, যেমন মনে করো 1:2.7 অথবা এখানে 13.2:1। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রেডিউসিং স্কেল, আমরা যেটা 1:2.7 দেখতেছি, অথবা 13.2:1 যেটা হচ্ছে এনলার্জিং স্কেল, যেখানে ফ্র্যাকশন আমরা দেখলাম। তাহলে সেই অড প্রপোর্শনের জন্য কিন্তু দেখা যায় যে আমরা যদি একদম কোন স্কেল যেটা প্রিপেয়ার্ড, আগে থেকে প্রিপেয়ার্ড ওইরকম স্কেল যদি মাইফে মাইফে করতে যাই, হয়তো বা সেটা আঁকা মানে পসিবল না ওইরকম ড্র করাটা। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, তোমার যে স্কেলটা এক্সিস্টিং নাই, যেটা ফিজিক্যাল স্কেল হয়তো বা আমরা দেখতেছি যে সবগুলা হচ্ছে তোমার ইন্টিজার নাম্বার, 1 2 3 এভাবে সব ইন্টিজার হিসেবে গেছে। তো এখন ওই একটা লাইনকে যদি আমরা 13.2, 13.5 বা 7.2 এভাবে যদি ভাগ করতে যাই, এটা কিন্তু একটু টাফ বিষয় হয়ে যায়, এটা মানে ঠিকভাবে ভাগ হচ্ছে কিনা। তো এই জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করছিলাম, আমরা যখন সেকেন্ড ক্লাস বা ফার্স্ট যে শীটের মধ্যে যে কিছু টেকনিক, মেবি ল্যাটারিং এর ক্ষেত্রে আর কি, ওই যে একটা লাইনকে অনেকগুলো ভাগ ভাগ করা, হ্যাঁ, স্কেল ইউজ না করে কিভাবে টেকনিক অ্যাপ্লাই করে ভাগ করা যায়, তো সেটাই আমাদেরকে এখানে মেনটেন করতে হয় আর কি। তো এটাও একটা স্কেলের একটা টেকনিক বলতে হবে, স্কেলের একটা ম্যানার বলতে হবে। এক্ষেত্রে আমরা যখন স্কেলিং করবো তখন আমাদেরকে এটা কাজে লাগাতে হবে। তো এই জন্য যদি কোনো ফ্র্যাকশন আমাদের প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমরা কি করতে পারতেছি না, এই যে ফিজিক্যাল যে স্কেলটা, এক্সিস্টিং যে ফিজিক্যাল স্কেল, সেটা কিন্তু আমরা ইউজ করে হয়তো বা তোমার স্কেলটা ড্র করতে পারতেছি না, বা ওই স্কেলটাকে ইউজ করে আমরা ড্রটা করতে পারতেছি না। তো এই জন্য আমাদেরকে এই স্কেলিং যেটা টেকনিক অ্যাপ্লাই করে আমরা করতেছি সেটার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, তো আরেকটা কারণ যেটা বলছিলাম যে আমাদের কেন স্কেলিং দরকার, সেটা হচ্ছে যে মনে করো অনেক বছর হয়ে গেল একটা আমরা ড্র করলাম, একটা প্রপোর্শন ইউজ করছি, মনে করো যে 1:1 বা 1:, সামথিং বা সামথিং:1। হ্যাঁ, যেটা এনলার্জিং হতে পারে অথবা রেডিউসিং অথবা অ্যাকচুয়াল যে তোমার প্রপোর্শনটা। এখন প্রপোর্শনটা জাস্ট লিখে রাখলাম পাশে, 10 বছর পরে যখন আমরা ওই ড্রয়িংটা খুলবো তখন দেখা যাচ্ছে যে ওই ড্রয়িং শিটটা কোনো কারণে সেটা পানির মাধ্যমে হোক বা ওয়েদারের কারণে হোক, একটু হয়তো বা কাগজটা কি হয়ে যেতে পারে তোমার, আহ, তার যে রিয়েল যে অবস্থাটা ছিল শুরুতে, তাহলে সেটা নাও থাকতে পারে কন্ডিশনটা। তো তখন হয়তো বা ওই ড্র যেটা করছো, যে অ্যাকচুয়াল সাইজের একটা প্রপোর্শন মেনটেন করে যেটা করছো, তখন দেখা যাবে যে আবার মাপতে গেলে বা ওই প্রপোর্শন ইউজ করে করতে গেলে দেখা যাবে যে ওটা মিলতেছে না। তো এই এটা থেকে সলিউশন হিসেবে আমরা নরমালি যেটা করে থাকি, যদি একটা স্কেল পাশে যদি এঁকে দেওয়া হয়, তাহলে সেই স্কেল মেনটেন করে যদি ওই ড্রটা করা হয় আর কি, সেটা ডিস্টেন্স হোক বা কোনো একটা অ্যাকচুয়াল অবজেক্টের পরিমাপ হোক, তো তখন দেখা যাবে যে ওই কাগজটা পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু ওই স্কেলটাও পরিবর্তন হচ্ছে। তো তখন আমাকে প্রপোর্শনের দিকে তোমার ডিপেন্ডেবল হতে হচ্ছে না। আমরা তখন ওই স্কেল অনুসারে, স্কেল যেরকম চেঞ্জ হচ্ছে সেই অনুসারে ওই যে ড্রটা সেটাও কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাবো, তখন আমাদের জন্য ইজি হয় আর কি। তো এটার জন্য নর্মালি আমাদের এই স্কেলিংটা ড্রয়িং এর স্কেল ক্ষেত্রে। কিভাবে চেঞ্জ হবে স্যার, বুঝি না এটা। তুমি স্কেল তো আঁকবা তাই না, খাতার মধ্যে আঁকবা না? এই স্কেলটা কিন্তু তোমার এই যে ফিজিক্যাল যে স্কেলটা তুমি দেখতেছো আর কি, তাহলে সেই ফিজিক্যাল স্কেলের মতো বলতে পারো, কিন্তু ফিজিক্যাল স্কেল তো না। তুমি হুবহু ফিজিক্যাল স্কেল বসিয়ে কিন্তু কাজ করতেছো না, তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করে স্কেল ড্র করতেছো। সেই স্কেলের মাধ্যমেই কিন্তু তুমি ড্রটা করবা, স্কেলের পরিমাপ অনুসারেই তুমি যেটা খাতায় আঁকতেছো সেটার মাধ্যমেই কিন্তু ড্রটা করবা। তো এখন যদি তোমার আহ কাগজটা চেঞ্জ হয়ে যায়, মনে করো তোমার ওয়েদার 10 বছরের পরে তুমি যখন করলা, ওয়েদারের কারণে কাগজটা একটু কি হয়ে গেল, একটু তোমার কি বলবো এটা, মানে কাগজের যে পরিমাপটা সেটা এক্সপান্ড হয়ে গেল। অনেক সময় এরকম হয়ে যায় না তোমার, ওয়েদার যখন একটু স্যাঁতসেঁতে অবস্থা বা অন্য মানে অবস্থা হয়ে যায়, তখন কাগজের পরিমাপ কিন্তু ঠিক থাকে না। কাগজ তুমি A4 সাইজ যেটা নিচ্ছ সেটা হয়তো বা দেখা যায় যে আরেকটু এক্সপান্ড হয়ে যায় অথবা শ্রিঙ্ক হয়ে যায় অথবা সেটা সংকুচিত হয়ে যায় কোনো কারণে। তো সেই সময় তুমি ড্রয়িং যেটা করছো সেটা যদি পরিবর্তন হয়, তাহলে সাথে সাথে যে স্কেলটা তুমি ড্র করে রাখছো পাশে বা নিচে, যে স্কেলের উপর ডিপেন্ড করে তুমি ওই ড্রটা করছিলা, দুটো একই সাথে চেঞ্জ হবে না? জি।
এখন তুমি যদি প্রপোর্শন দিয়ে করতে, মনে করো তুমি 1:5 দিয়ে রাখছো, এখন 1:5 সেটা তুমি যখন করছিল 10 বছর আগে যখন করছিল তখন না 1:5 ছিল, 10 বছর পরে কি সেটা 1:5 আছে? যদি কাগজের পরিমাণ চেঞ্জ হয়ে যায় তুমি বুঝবা কিভাবে কাগজ কতটুকু চেঞ্জ হয়েছে? ওটা কি মেপে রাখছিলা? এটা সম্ভব কিনা বের করা? আমার পয়েন্টটা কি বুঝতে পারছো? জি স্যার। এই জন্য প্রপোর্শন দিয়ে করাটা মানে প্রথম দিকে ঠিক আছে, কিন্তু ওই সকল সমস্যাগুলা যেটা হয়তো বা পরবর্তীতে আসতে পারে সেটাকে ওভারকাম করার জন্য নরমালি সরাসরি যদি স্কেল করে সেটাকে একটা স্কেল এঁকে তার সাথে যদি ম্যাচিং করে আমরা যদি ড্রটা করতে পারি, তখন দেখা যায় যে ওই ড্রটা পরবর্তী যে কোনো সময়ে আমরা একই পরিমাপে হয়তো বা পেতে পারি। তো এটার জন্য নরমালি আমাদের এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে স্কেলটা দরকার আছে আর কি। আচ্ছা, এখন ওই স্কেলটা কনস্ট্রাক্ট করার জন্য আমাদের কিছু ইনফরমেশন দরকার হবে। ফার্স্ট যে ইনফরমেশনটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আরএফ, যেটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর বলতেছি স্কেলের। এরপর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তোমার যে ইউনিটটা দেওয়া আছে, তোমার এটা গিভেন যে প্রশ্নের মধ্যে যে ইউনিটটা দেওয়া থাকবে সেটা লাগবে। আর ম্যাক্সিমাম লেন্থ লাগবে, তোমার যেটা মেজার করতে হবে আমাদেরকে, যেটা মেজার করতে হবে তার ম্যাক্সিমাম লেন্থ। তাহলে এই তিনটে ইনফরমেশন আমাদের দরকার হবে প্রথমে। এই তিনটে ইনফরমেশন যদি পেয়ে যাই, আমরা ওই প্ল্যান স্কেলিং অথবা ডায়াগোনাল স্কেল, যখন আমাদের তিনটা তোমার ইউনিট, মানে একটা মেইন ইউনিট আর দুটো হচ্ছে সাব ইউনিট, যেটা ডেসিমাল পয়েন্ট হচ্ছে তোমার দশমিকের পরে 2 ঘর যখন দেওয়া থাকবে আর কি, তখন সেক্ষেত্রে আমরা ডায়াগোনাল ইউজ করবো। আর যখন দশমিকের পরে 1 ঘর ইউজ মানে আমাদেরকে হিসেব করতে হবে, তখন সেক্ষেত্রে প্লেন স্কেল ইউজ করে কিন্তু এটা করা যাবে। ওকে, এখন তাহলে প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে যে আরএফ স্কেল বা আরএফ ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করব সেই জিনিসটা প্রথমে জেনে নিই। তো আরএফ জিনিসটা কি, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যেটা, আহ, অথবা স্কেল ফ্যাক্টর যেটা এসএফ বলতেছি আমরা, তাহলে সেই জিনিসটাকে যদি আমরা এখানে আসি সেটা হচ্ছে যে একটা রেশিও। রেশিওটা হচ্ছে যে তোমার ডিস্টেন্স, একটা অবজেক্ট যেটা আমরা তোমার দেখতেছি বা যে যে একটা অবজেক্টের মানে তোমার পরিমাপ করব, সেটা মনে করো ডিস্টেন্স পরিমাপ করতেছি। তো সেই ড্রয়িং শিটের মধ্যে যেটা ড্র করা আছে ওই অবস্থায় তার ডিস্টেন্সটা, সেটা রেডিয়াস অবস্থায় হতে পারে অথবা সেটা লার্জ অবস্থায় হতে পারে। তো যে অবস্থায় আমরা আঁকছি তার ডিস্টেন্স ওই অবজেক্টটার ডিভাইডেড বাই আমার তার করেসপন্ডিং যে অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা ছিল সেটা। তাহলে সেটা অ্যাকচুয়ালি যে অবস্থায় বা তার ডিস্টেন্স অ্যাকচুয়াল অবস্থায় যেরকম ছিল সেটা হবে নিচে, আর উপরে হবে আমরা আঁকার পরে যে ডিস্টেন্সটা আমরা ইউজ করছি সেটা। ওই দুটা রেশিও নিলে যেটা পাবো সেটা হচ্ছে আরএফ। তো এক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যাতে অলওয়েজ হর এবং লবের মধ্যে তুমি যে ডিস্টেন্স বা যে পরিমাপটা ইউজ করছো তার ইউনিট যাতে সেম থাকে, অর্থাৎ আরএফটা হচ্ছে একটা ইউনিটলেস ফ্যাক্টর। তুমি যদি এখানে দুটা ইউনিট সেম করো তখন দেখা যাবে যে ইউনিটটা ক্যান্সেল হয়ে গেল, তো দেখা যাবে যে এটা ইউনিটলেস। ওকে, এখন আরএফ কিভাবে বের করতে তার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা দেখি। যেমন একটা বললো যে একটা নির্দিষ্ট ম্যাপ দেওয়া আছে যেখানে 2.5 সেন্টিমিটার তোমার উল্লেখ করা আছে, যেখানে 5 হেক্টোমিটার দেওয়া ছিল আর কি, যেটা 5 আসলে অ্যাকচুয়াল হচ্ছে 5 হেক্টোমিটার অ্যাকচুয়াল ডিস্টেন্স। তো সেটাকে আমরা এখানে দেখালাম 2.5 সেন্টিমিটার হিসেবে কোন একটা মেজারমেন্টে। এখন তোমাকে বললো যে সেখান থেকে আরএফটা কত হবে, ওই ম্যাপের জন্য আরএফটা কত হবে। প্রশ্নটা কি বোঝা গেছে? একটা সিম্পল কোয়েশ্চেন। এটা কি বুঝতে পারছো কোয়েশ্চেনটা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে আরএফ বের করলে আমাদের যে ফর্মুলাটা আমরা দেখে আসলাম, তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে এটা, ডিস্টেন্স অফ অবজেক্ট অন ড্রয়িং শিট ডিভাইডেড বাই করেসপন্ডিং অ্যাকচুয়াল ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট। এক্ষেত্রে আমরা যদি জাস্ট ভ্যালুগুলো বসাই দিই, এখানে হচ্ছে তোমার ডিস্টেন্স অফ অবজেক্ট যেটা আমরা ড্রয়িং শিটে করলাম, তাহলে তার ডিস্টেন্স কোনটা হবে দুটা থেকে? একটা হচ্ছে 2.5, একটা হচ্ছে 5 হেক্টোমিটার। এই দুটার মধ্যে কোনটাকে আমরা ওই অবজেক্টের ড্রয়িং শিটের যে অবজেক্ট তার ডিস্টেন্স হিসেবে ধরবো? এখানে বলে দেওয়া আছে তাই না, 2.5 সেন্টিমিটার আমরা ধরলাম কার জন্য, 5 হেক্টোমিটারকে। তাহলে অ্যাকচুয়াল হচ্ছে 5, তার মানে হচ্ছে নিচে হবে 5 হেক্টোমিটার, উপর হবে 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা উপরে 2.5 দিলাম। আমরা এখানে কোনো ইউনিট বসাই নাই, কারণ হচ্ছে যে এটা ইউনিটলেস। কিন্তু দেখতে হবে যে এখানে ইউনিট কি আছে। হ্যাঁ, এখানে একটা সেকেন্ড একটা পয়েন্ট ছিল, দা ইউনিট অর ইউনিটস টু বি প্রেজেন্টেড, এটা কোন ইউনিটে দেওয়া আছে। তাহলে সেটা কিন্তু আমাদেরকে দরকার হবে আরএফটা বের করার জন্য।
এবং পরবর্তীতে স্কেলিং করার জন্য আমাদের ম্যাক্সিমাম ল্যান্ডটাও দরকার হবে। তো এখন এই আরএফ ফ্যাক্টর বের করার জন্য আমাদের ইউনিটটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ ইউনিট দেখেই আমাদেরকে দুটা তোমার পোর্শনে, এটা হচ্ছে তোমার লবে এবং হরে দুই জায়গায় কিন্তু সেম ইউনিট আনতে হবে। তো এই জন্য আমাদেরকে দেখতে হবে যে এই দুটা যে গিভেন যে ভ্যালুগুলা সেগুলা কোন ইউনিটে দেওয়া আছে। তাহলে উপরে আমরা বসাবো 2.5 কে, সেটা হচ্ছে সেন্টিমিটারে, আর নিচে বসাবো হচ্ছে 5 কে, সেটা হচ্ছে হেক্টোমিটারে। ওকে, এখন তোমাদের তাহলে একটা রিলেশন এখান থেকে দেখতে হচ্ছে যে সেন্টিমিটারের সাথে হেক্টোমিটারের রিলেশনটা কি, এটা জানতে হবে না? যদি আমি একই ইউনিট নিয়ে যেতে চাই, কোনটা বড় হবে, কি হেক্টোমিটার নাকি সেন্টিমিটার? হেক্টোমিটার বড় হবে, তাই না? তাহলে হেক্টোমিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলে কি করতে হবে? 10,000 দ্বিগুণ করতে হবে। 10,000 দিয়ে গুণ করতে হবে, রাইট? তো এখানে কিন্তু ভেঙে ভেঙে দেখাইছে, এখানে খেয়াল করে দেখো। 5 5 যেটা হেক্টোমিটারে ছিল সেখান থেকে প্রথমে নিয়ে গেছে কোথায়? মিটারে, তাই না? নাকি যেখানে মনে হয় এখানে তোমার মেজারমেন্ট দেওয়া আছে। আচ্ছা, এটা পরে দিছে মনে হয়। রিলেশন গুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা যারা জানো না, না জানলে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যেমন এখানে 10 হেক্টোমিটার সমান আছে 1, এখানে সবগুলো 10 স্কেলে দেওয়া আছে। এগুলো 10 স্কেল করাটাই বেটার ছিল, কারণ হচ্ছে যে তোমরা যখন সাব ইউনিট করতে যাবা তখন কিন্তু একই পরিমাপ রাখতে হবে, মানে এরকম ডিস্টেন্স যেগুলা সেগুলো একই রকম থাকতে হবে। এই জন্য এখানে 10 স্কেলে দেখাচ্ছে সবগুলা, যদি হেক্টোমিটার ইউজ করার দরকার পড়ে আর কি। যেমন আমরা দেখতেছি 1 কিলোমিটার সমান হচ্ছে 10 হেক্টোমিটার, আবার 1 হেক্টোমিটার সমান হচ্ছে 10 ডেকামিটার, সরি 10 ডেকামিটার ছিল, আবার 1 ডেকামিটার সমান হচ্ছে 10 মিটার। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতেছি যে ঠিক একই রকম। আমরা বলতাম না যে 1 মিটার সমান হচ্ছে কত, 1000 কিলোমিটার, সরি 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, রাইট? তো সেক্ষেত্রে ওই যে একটা ডিস্টেন্স যেটা তোমরা একসাথে বলতা সেটাকে 10 করে ভাগ করে দেখাইছে, মানে তোমার প্রতিটা একটা ইউনিটকে, এগুলো যদি এক একটা ইউনিট ধরি আমি, তাহলে প্রতিটা ইউনিট থেকে সাব ইউনিট আকার যদি আমরা এর পরেরটাতে যাই, তাহলে সেক্ষেত্রে 10 করে নর্মালি দেখানো উচিত আর কি। তো সেহেতু এখানে সবগুলা 10 করে দেখাইছে। আবার এখানে খেয়াল করে দেখো, এটা এই যে তোমার মেট্রিক ইউনিট যেটা এখানে দেখা যাচ্ছে সবগুলো 100 করে, কারণ এগুলো 100 স্কয়ার, তো এগুলাকে আবার রুট করতে হবে, রুট করলে আবার 10-এ চলে যাবে। এই জন্য এই স্কেলিং জিনিসটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে আর কি। মানে তোমার যে রিলেশনটা দেওয়া আছে এগুলোর মধ্যে একটার সাথে একটার, সেগুলো একটু ভালো করে আয়ত্তে রাখতে হবে। তাহলে এই জন্য আমরা দেখতেছি এখানে দেওয়া ছিল হচ্ছে 5 হেক্টোমিটার, তার মানে হচ্ছে 1 হেক্টোমিটার জায়গায় তুমি মনে করো 5 হেক্টোমিটার, তাহলে 5টাকে তুমি বাইরে রাখো, তাহলে মানে 1 হেক্টোমিটার। তাহলে 1 হেক্টোমিটার থেকে নিয়ে যেতে হবে তোমাকে সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটার নিয়ে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? প্রথমে নিতে হবে হেক্টোমিটার থেকে ডেকামিটারে, তাহলে 10 লিখলা, ইনটু আবার 1 ডেকা সমান 10 মিটার, 10 লিখলা, আবার 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার, আরেকটা 10 হবে, আবার 1 ডেসিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে এতটুকু করলে হচ্ছে, তাই না? দেখেন 4টা 10 মাল্টিপ্লাই করছে কিনা দেখো। তাহলে 1 2 3 4, এখানে 4টা 10 মাল্টিপ্লাই করে আমরা লাস্ট সেটাকে সেন্টিমিটার নিয়ে গেলাম। তাহলে এখন 1 ইউনিট হয়ে গেল, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেল, উইদাউট ইউনিট, এখানে ইউনিট লেস হয়ে গেল এটা। তাহলে 2.5, নিচেরটা ঠিক আছে। তাহলে নিচেরটাকে করার পর দেখা গেল এটা 20,000, তাহলে 1:20,000 যেটা, এটা হচ্ছে আমাদের আরএফ ফ্যাক্টর বা তোমার স্কেল ফ্যাক্টর আর কি, যেটাকে আমরা বলতেছি। তাহলে সেটা আসলো। তো আমরা এখান থেকে কি বুঝতেছি, আরএফ থেকে কিন্তু বুঝতেছি এটা কোন ধরনের স্কেল হবে। এটা কি রেডিউসিং স্কেল নাকি এনলার্জিং স্কেল? এটা কোন ধরনের স্কেল বোঝাচ্ছে? reducing, রিডিউসিং, এটা আমরা এখান থেকে বুঝতেছি না, 5 হেক্টোমিটার থেকে নিয়ে গেছি আমরা 2.5 সেন্টিমিটারে। তার মানে কত গুণ? এটা 20,000 ভাগের 1 ভাগ করে ফেলছি। তাহলে আরএফ ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, যে আমরা ড্রটা করতে গিয়ে আসলে প্রপোর্শনটা কতটুকু মেনটেন করে করতে হবে, তাহলে সেই জিনিসটা নরমালি আমাদেরকে আরএফটাই বলে দিচ্ছে আর কি। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট আমাদের তোমার ড্রয়িং এর জন্য আর কি, স্কেলিং মেনটেন করে। যেমন এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ছোট এক্সাম্পল। একটা মাইক্রোস্কোপিক এলিমেন্ট ড্র করতে হবে, কোন একটা মেশিন পার্ট থেকে পাওয়া বা মেশিন পার্টের একটা এলিমেন্টের তোমার মাইক্রোস্কোপিক এলিমেন্ট ড্র করতে হবে, যেটার যেটাকে এনলার্জ করতে হবে আসলে তোমার 1/5 অফ 1 মিলিমিটার, মানে তোমার 1 মিলিমিটারের 1/5 যেটা, সেটাকে 1.5 মিটার নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে যে 1/5 আর কি, মানে 1 মিলিমিটারের 1/5 যেটা,
ওইটাকে নিয়ে যেতে হবে 1.5 মিটারে। এটা হচ্ছে তোমার এনলার্জ করতে হবে, সেটা বলেই দিছে। তাহলে এটার জন্য আরএফ ফ্যাক্টরটা কত বা স্কেলিং ফ্যাক্টরটা কত হবে? ওকে, তাহলে এটার জন্য যেটা করতে হবে, তাহলে 1/5 অফ 1 মিলিমিটার, তার মানে এটা মিলিমিটার স্কেলে আছে সেটাই বোঝাচ্ছে। তার মানে 1/5 ইন্টু 1 মিলিমিটার ছিল আর কি। তাহলে আমরা মিলিমিটার বুঝতেছি যে এটার একক মিলিমিটারে আছে। এখন আমাদেরকে 1.5 মিটারটাকেও মিলিমিটারে নিয়ে যেতে হবে, যাতে আমরা ইউনিটলেস একটা ফ্যাক্টর পাই আর কি, বা ফ্যাক্টরের যে ইউনিটলেস এর যে একটা প্রপার্টি, আমরা যাতে সেটাতে যেতে পারি। তো এই জন্য তাহলে অ্যাকচুয়াল হচ্ছে কোনটা? অ্যাকচুয়াল হচ্ছে যে এটা 1/5 যেটা হবে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল। এটাকে আমরা নিয়ে যাচ্ছি 1.5 মিটারে, তাহলে এটাকে নিচে রাখতে হবে আর এটাকে উপরে রাখতে হবে 1.5 মিটারকে। তাহলে এখন মিটারের সাথে মিলিমিটারের যে একটা রিলেশন, তাহলে সেখানে যেতে হবে। এটা মেবি নিচেই আছে। এই যে মিটারের সাথে মানে 1 মিটার থেকে শুরু করে 1 মিটার হচ্ছে 10 10, মানে আমরা 3টা 10 মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা 1 মিলিমিটার পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে এটাই করতে হবে। এখানে এটাই করছে কিনা দেখো, এই যে 10, 3টা 10 মাল্টিপ্লাই করছে, দেন আমরা এটা কোথায় নিয়ে গেলাম, এক ইউনিট মিলিমিটার নিয়ে গেলাম। তো এরপর আসলো 7,500, তার মানে হচ্ছে আমরা এটাকে এনলার্জ করলাম হচ্ছে 7,500 গুণ, এটাকে বড় করলাম যে স্কেলটা দেওয়া ছিল আর কি। আরেকটা ছোট এক্সাম্পল দেওয়া আছে এখানে একইভাবে। তো এমন একটা স্কেল মানে আমাদেরকে কনস্ট্রাক্ট করতে বলছে ড্রয়িং করার জন্য, যে ড্রয়িংটার মধ্যে দেখা যাবে তোমার এমন ভাবে ড্রটা করতে হবে যাতে 1,000 স্কোয়ার ফিট যার এরিয়াটা, সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে 1 স্কোয়ার ইঞ্চিতে, অর্থাৎ ইঞ্চিতে নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে 1 স্কোয়ার। এটা এরিয়া আকারে দেওয়া আছে। তাহলে তাও তোমার 100 স্কোয়ার ফিট এরিয়াকে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে 1 স্কোয়ার ইঞ্চে। তো এক্ষেত্রে আরএফটা কত? তো এই জন্য আমাদের দেওয়া আছে হচ্ছে 1,000 স্কোয়ার ফিট এরিয়া, যেটা সেটাকে তার মানে আমাদেরকে রেডিউসড করে নিয়ে যেতে হবে 1 স্কোয়ার ইঞ্চে। তাহলে আমরা এখান থেকে একটা রিলেশন যেটা স্কোয়ার ফিট, সেটাকে আমাদেরকে সিম্পল ইয়াতে নিয়ে যেতে হবে, যেটা স্কোয়ারটাকে নিয়ে যেতে হবে নর্মাল ফিটে। তো এই জন্য আমরা কি করলাম, দুটাকে মানে ধরে নিলাম যে যেহেতু আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে এখান থেকে ওইখানে, তার মানে এটা আমরা অলমোস্ট সিমিলার বলতে পারি। তো এই জন্য এটাকে ইকুইভ্যালেন্ট হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে, মানে 1 ইজ অলমোস্ট ইকুয়াল তোমার 100 ফিট স্কোয়ার। এটা 1 ইঞ্চ হবে না, এটা 1 স্কোয়ার ইঞ্চ হবে আর কি। ঠিক আছে, তাহলে 1 ইঞ্চ স্কোয়ার, এখানে স্কোয়ারটা দিতে মেবি মিস্টেক হয়েছে, তবে এখানে ফিট স্কোয়ার যেভাবে লিখছে এখানে কিন্তু 1 ইঞ্চের উপরে কিন্তু একটা স্কোয়ার থাকবে, কারণ আমরা এখানে স্কোয়ার ইঞ্চ এটা দেখলাম। এটা হয়তো বা এখানে মিসিং হয়েছে আর কি। তো দুটাকে আমরা অলমোস্ট সিমিলার বলে পাশাপাশি লিখলাম আর কি। তো সেক্ষেত্রে দুপাশেই আমরা রুট ওভার নিয়ে নিলাম এবং দেখলাম যে আমরা এট লাস্ট 1 ইঞ্চ হুইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু 10 ফিট, সেটাকে ধরেই কিন্তু আমরা কি করতেছি এখন, কাজটা করবো, অর্থাৎ আরএফটা বের করব। তো এক্ষেত্রে নিয়ে যেতে হবে কোনটা থেকে কোনটাতে, ওই যে 100 স্কোয়ার ফিট যেটা ছিল, অর্থাৎ এখন যেটা 10 ফিট পাইলাম, সেটাকে নিয়ে যেতে হবে 1 স্কোয়ার, মানে হচ্ছে 1 ইঞ্চে। ওকে, তাহলে 10 ফিটটা হবে আমাদের নিচে, আমরা সেটা বুঝতেছি এখান থেকে। আর উপরে হবে কি 1 ইঞ্চ। তাহলে যেহেতু ইঞ্চটা ছোট, আমাদেরকে ফিটটাকে নিয়ে যেতে হবে ইঞ্চে। তাহলে আমরাই জানি যে 12 ইঞ্চ ইকুয়াল টু 1 ফিট। তাহলে সেটা ইঞ্চে নিয়ে গেলাম, দুটো একই ইউনিটে, দেন যেটা আসলো 1:120। তাহলে এইভাবে আমরা আরএফটা বের করে নিতে পারি। তাহলে আরএফ বের করাটা ইম্পর্টেন্ট ছিল কি জন্য? কারণ আমাদের যখন স্কেলিং করতে যাব, যে স্কেলটা হচ্ছে তোমার প্লেন স্কেল হোক অথবা ডায়াগোনাল স্কেল, তাহলে দুটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই আরএফটা বের করাটা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এটা বের করা শিখলাম। এখন পরবর্তীতে ওই টোটাল যে আমাদের স্কেল যে প্রপার্টি বা স্কেল করার যে টেকনিক গুলা, আমরা এখন ওইদিকেই যাব। আচ্ছা, যাওয়ার আগে আমাদেরকে কিছু মেজারমেন্ট গুলা জানতে হবে। এখানে কয়েকটা টেবল দেখানো হয়েছে। তো যে টেবল গুলাতে নর্মালি মেট্রিক ইউনিট এবং ব্রিটিশ ইউনিট দুটাতেই দেখানো হয়েছে। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে নর্মালি মেট্রিক ইউনিটটাকে বেশি প্রিফার করা হয়, বাট অনেক সময় হয়তো বা ব্রিটিশ ইউনিটটাও দরকার হতে পারে। এই জন্য এখানে দুটাই দেখাচ্ছে। মেট্রিক ইউনিটে যেমন সেন্টিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার এগুলা। আর একইভাবে এরিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম স্কয়ার মিলিমিটার, স্কয়ার সেন্টিমিটার এগুলা, যেটা 1 স্কয়ার কিলোমিটার পর্যন্ত আছে। আরো আছে হচ্ছে তোমার ভলিওমেট্রিকের জন্য কিউবিক মিলিমিটার থেকে শুরু করে কিউবিক মিটার পর্যন্ত। তাহলে রিলেশনগুলো একটু মনে রাখার চেষ্টা করবা।
বা দেখে নেবা ভালো করে, যাতে এগুলো শুধুমাত্র যে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখানে দরকার হবে সেটা না, পরবর্তীতে অন্যান্য সেমিস্টারে হয়তো বা কোনো হিসাব করার সময় বা ম্যাথমেটিক্যাল কোনো কাজ করার সময় সেখানে দরকার হতে পারে আর কি। আজকে যেটা শিখবা সেটা পরবর্তীতে মানে বৃথা যাবে না, সেটা যে কোনো কাজে লাগবে। তো এই জন্য একেবারে পরিমাপগুলা জেনে রাখাটাই ভালো। তারপর ব্রিটিশ ইউনিট হচ্ছে যে ইঞ্চ, ফিট, ইয়ার্ড, ফারলং, মাইল। তাহলে এইগুলাও আমাদের দরকার হতে পারে, কারণ অনেক অ্যাপ্লিকেশনসে আমরা ফিট, ইঞ্চ, ইয়ার্ডস এগুলো ব্যবহার করে থাকি। ঠিক সেম ভাবে এরিয়ার ক্ষেত্রে আমরা স্কয়ার করলেই যেটা পাই, স্কয়ার ইঞ্চ থেকে স্কয়ার মাইল পর্যন্ত। আবার ভলিওমেট্রিক মেজারমেন্টের জন্য ব্রিটিশের ক্ষেত্রে কিউবিক ইঞ্চ থেকে শুরু করে কিউবিক ইয়ার্ড পর্যন্ত আমরা নরমালি এগুলা দরকার হবে আর কি, যে মেজারমেন্ট গুলো অর্থাৎ তাদের মধ্যে যে রিলেশন গুলো আছে, কনভার্সনের যে রিলেশনটা, তাহলে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, এখন আসি তাহলে আমাদেরকে প্লেন স্কেল যদি আমরা ড্র করতে হয় বা প্লেন স্কেল যদি একটা কনস্ট্রাক্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কোন কোন স্টেপ বা কয়টা স্টেপ বা কি কি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, আমরা এখন সেদিকে যাই। তো প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে আরএফটা যদি দেওয়া না থাকে, আরএফটা বের করে নিতে হবে। আমরা আরএফ কিভাবে বের করতে হয় সেটা শিখে শিখে ফেললাম উপরে কয়েকটা অ্যাপ্লিকেশনস দেখে। তাহলে সেই অনুসারে প্রথমে আমাদেরকে আরএফটা বের করে নিতে হবে। এরপরে দেখতে হবে যে ওই স্কেল যেটা আমরা ড্র করব, তাহলে সেই স্কেলের লেন্থটা বের করার চেষ্টা করতে হবে। তো লেন্থটা কতটুকু হতে পারে? তো লেন্থ বের বের করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে যে আরএফ ইনটু অ্যাকচুয়াল যে লেন্থ অবজেক্টের, অথবা ম্যাক্সিমাম লেন্থ যেটা আমাদেরকে মেজার করতে হবে। এটা অনেক সময় হয়তোবা গিভেন থাকতে পারে কোয়েশ্চেনের মধ্যে। তো আমরা সেটা ম্যাক্সিমাম লেন্থটাকে নিয়ে নেব, অথবা যে অ্যাকচুয়াল লেন্থ অবজেক্টের যেটা আমরা হয়তোবা কোয়েশ্চেন থেকে পেয়ে যাব। তো সেটার সাথে যদি আরএফ যেটা বের করলাম সেই দুটা মাল্টিপ্লাই করে নিই, তাহলে যেটা পাবো সেটাই হবে আমাদের টোটাল স্কেলের লেন্থ। আমরা সেই লেন্থটাকে ধরেই কিন্তু ওটাকে বিভিন্ন ডিভিশনে ভাগ করব, সেটা মেইন ইউনিট, সাব ইউনিট, তাহলে এগুলাতে ভাগ করে নেব। তো এক্ষেত্রে যদি লেন্থটা সরাসরি মনে করো, এই যে মনে করো তোমার প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম লেন্থ যেটা আমাদেরকে মেজার করতে হবে ওটা মনে করো দেওয়া নাই, অথবা অ্যাকচুয়াল লেন্থ যে অবজেক্টের সেটা দেওয়া নাই, তাহলে এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ধরে নিতে হবে যে আমরা মনে করো 15 সেন্টিমিটার ধরে ওই স্কেলিংটা ড্র করা শুরু করতে হবে, অথবা 6 ইঞ্চ। ইঞ্চের ক্ষেত্রে ব্রিটিশের ক্ষেত্রে 6 ইঞ্চ, আর যদি আমরা মেট্রিক ইউনিট হিসেব করি তাহলে 15 সেন্টিমিটার ধরে আমাদেরকে স্কেলটা ড্র করা শুরু করতে হবে যদি দেওয়া না থাকে। আর যদি দেওয়া থাকে তাহলে আমরা আরএফ এর সাথে মাল্টিপ্লাই করে দিলে কিন্তু কি পেয়ে যাব, এই ভ্যালুটা পেয়ে যাব। আমরা কত লেন্থের স্কেলটাকে তৈরি করতেছি সেটা আমরা পেয়ে যাব। এরপর যেটা করতে হবে, আমরা যখন লেন্থ পেয়ে যাব টোটাল লেন্থটা, তাহলে একটা হরিজন্টাল বা একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, যেটা আমরা হরিজন্টালি নরমালি ড্র করি, ভার্টিক্যালি না। হরিজন্টাল যেটা হচ্ছে প্রিফারেবল, হরিজন্টালি ড্র করতে হবে। আহ, যেটা আমরা প্রিভিয়াসলি যে পূর্বের যে লেন্থ স্কেল, যে স্কেলিং এর যে লেন্থটা বের করছি, তাহলে সেইখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এরপর যে স্ট্রেট লাইনটা আমরা ড্র করলাম সেটাকে কিছু ডিভিশনে ডিভাইড করতে হবে। তোমার যেটা আছে তোমার সেম কিছু ডিভিশন, তোমার সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হচ্ছে যে মনে করো প্রশ্নের মধ্যে বলে দিল যে এটা 6 কিলোমিটার পর্যন্ত যদি মাপতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মাপতে পারি। তাহলে 6 কিলোমিটার হলে আমরা বুঝতেই পারতেছি এখানে 6টা ভাগে ভাগ করতে হবে ওই স্কেলটাকে, বা ওই যে স্ট্রেট লাইন আমরা যেটা নিয়েছি সেটাকে, যে টেকনিকটা আমরা শিখেছিলাম আগে, সেই টেকনিকটা অ্যাপ্লাই করে আহ, কোনো মেজারমেন্ট আমরা হয়তো বা মানে সরাসরি ফিজিক্যাল যে স্কেলগুলো এক্সিস্টিং আছে মার্কেটে, তাহলে সেগুলো আমরা ইউজ করব না, এখানে টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমাদেরকে করতে হবে। কারণ অনেক সময় কিছু ফ্র্যাকশনাল ভ্যালু হয়তো বা দেওয়া থাকতে পারে বা বের করতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে ওই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো কিন্তু ফিজিক্যাল স্কেল ইউজ করলে আমাদের হয়তো বা ভুল আসতে পারে। এই জন্য আমরা টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু কি করব, ওই স্কেলটাকে তৈরি করব। তো এক্ষেত্রে যেটা করলাম, তাহলে ওই স্ট্রেট লাইনটাকে অনেকগুলো ডিভিশনে ভাগ করলাম। তাহলে এই ডিভিশনটা আমাদেরকে একটু নিতে হবে কিভাবে, মনে করো কোনো জায়গায় এই যে এখানে দেওয়া আছে, মনে করো যে ম্যাক্সিমাম লেন্থ যেটা মেজার করতে হবে সেটা বলে দিল মনে করো 6.2 কিলোমিটার। এখন সেই 6.2 কে আমরা 6.2 না ধরে আমাদের সুবিধার্থে সেটাকে আমরা নিয়ে যাব 7, মানে তার পরবর্তী যে ইন্টিজার নাম্বারটা থাকবে তাহলে সেটাতে নিয়ে যাব। ওকে, তো এক্ষেত্রে আমরা বুঝতেছি যেমন মনে করো 6.2 কিলোমিটার দেওয়া আছে ম্যাক্সিমাম লেন্থ যেটা মেজার করতে হবে সেটা, তাহলে এটাকে আমরা পরবর্তী ডিভিশন যে 7টা ডিভিশনে ভাগ করে ফেললাম, তখন আমাদের জন্য তোমার যেহেতু যদি ইন্টিজারে চলে যায়, তাহলে স্কেলের জন্য যে ডিভিশন করা তাহলে সেটা একটু ইজি হয়ে যায়।
অন্য সময় 6.2 আবার আমাকে ফ্র্যাকশনটা হিসেব করতে হচ্ছে। এটা ইন্টিজারের তুলনায় একটু হালকা টাফ আর কি। তো যার কারণে আমরা এটাতে যেটা করব, অলওয়েজ ফ্র্যাকশনটাকে তার পরবর্তী যে ইন্টিজার নাম্বারটা থাকবে সেটাতে নিয়ে যাব। তাহলে আমরা এখন কি করলাম, এই স্টেপে ভাগ করে ফেললাম, মানে তোমার যে স্ট্রেট লাইনটা দেওয়া ছিল সেটাকে আমরা আমাদের রিকোয়ার্ড যে মেজারমেন্ট সেটা অনুসারে তোমার বিভিন্ন ডিভিশনে ভাগ করে ফেললাম। এখন যেটা করতে হবে, তোমার নাম্বারিং করতে হবে, ওই জায়গায় নাম্বারগুলো বসাতে হবে, যে জিরো থেকে স্টার্ট করতে হবে। তাহলে জিরোটা বসাতে হবে ফার্স্ট যে মেইন ডিভিশনটা হবে তার শেষে। অর্থাৎ তোমরা স্কেলে যেটা খেয়াল করো, স্কেলে কি জিরো শুরু হয় একদম শুরুর দাগ থেকে, নাকি মনে করো তুমি যদি 5 ঘর পর পর যদি ওই স্কেলটা করা থাকে তাহলে 5 ঘরে গিয়ে জিরো আর 5 ঘরে গিয়ে 1 এরকম থাকে, নাকি একদম শুরুতেই থাকে? কিরকম দেখছো স্কেল গুলা? যে ফিজিক্যাল স্কেল গুলা থাকে সেগুলো কিরকম দেখছো? তোমরা স্কেল গুলা খেয়াল করছো, ফিজিক্যাল স্কেল গুলা? জি স্যার, প্রথমে তো 0 থাকবে, দেন দেন 5 ঘরের পরে 1 এরকম, 5 ঘর বা 10 10 ঘর ঘর পর। পর 1। জি আচ্ছা, কিন্তু এটাতে যেটা করতে হবে, আমাদের জিরো বসাতে হবে ওই যে তুমি যে ঘরের কথা বললো না, এক দেওয়া আছে, তাহলে সেই একে বসাতে হবে আমাদের জিরো। ওকে, ফার্স্ট যে মেইন ডিভিশনটা হবে, হ্যাঁ, তো সেই ফার্স্ট মেইন ডিভিশনের শেষেই, অর্থাৎ আমি যদি বলি, মনে করো এখানে যদি একটা এক্সাম্পল দেখাই, এই যে মনে করো আমরা তুমি যেটা বললা সেটা হচ্ছে এখানে জিরো স্টার্ট করতে হবে, রাইট? এখানে জিরো, এটা 1, এটা 2, এটা 3, এভাবে যাইতো না কি? এরকমই তো যেটা বললা, এখানে জিরো, এখানে 1 এরকম, যেটা ফিজিক্যাল স্কেল। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিছু না বসিয়ে আমাকে জিরো শুরু করতে হবে এইখানে, এটা হচ্ছে এন্ড অফ দা ফার্স্ট ডিভিশন। মানে এটা প্রথম ডিভিশন হচ্ছে এটা পুরোটাই, কিন্তু পুরোটা হলেও আমাকে এন্ডে বসাতে হচ্ছে। স্কেল তৈরি করার সময় আমাকে জিরো বসাতে হবে এই জায়গায়, এরপরে 1 সাবসিকুয়েন্টলি, এরপরে 1 2 3 4 5, মানে এটা সিকোয়েন্সিয়ালি পরবর্তীতে সামনের দিকে যাবে। তো এটা একটা স্টেপ। তাহলে আমরা এটা দেখলাম, আমাদেরকে যখন ডিজিট গুলো আমরা প্লেস করব তখন জিরোটা স্টার্ট করতে হবে তোমার এন্ড অফ দ্য ফার্স্ট মেইন ডিভিশন। ওকে, কিন্তু এটা কখনো শুরুতে দেওয়া যাবে না এই ধরনের স্কেল গুলো আমরা যখন করতে যাব। ওকে, এখন মনে করে আমরা তাহলে মেইন ডিভিশন গুলো পেয়ে গেছি, যে 0 1 2 3 4 5 6 এভাবে সবগুলো পেয়ে গেলাম। মানে ডান দিকে যাইতে হবে, বাম থেকে ডান দিকে। এখন আমাদের দরকার হচ্ছে সেই মেইন ডিভিশন গুলার সাব ডিভিশন করা। আমরা প্লেন স্কেল দিয়ে বলছিলাম যে দশমিকের পর আমরা এক ঘর নেবো, যেমন মনে করো 2.3 কিলোমিটার আমাকে মাপতে হচ্ছে, তাহলে আমরা 2 কিলোমিটার পর্যন্ত গেলাম, এরপর 0.3 জন্য কিন্তু সাব ডিভিশন দরকার, তাই না? 0.3 তো কিলোমিটার না, আর 0.3 কিসে আছে? 0.3 দিয়ে বোঝাচ্ছে ওইটা মিটারে আছে। কিলোমিটার। আমরা যদি 10 ভাগ করে দিই তাহলে এটা হেক্টোমিটার আমরা বলতে পারি, কারণ আমরা 10 হেক্টোমিটার সমান 1, মনে করো যেটা দেওয়া থাকে আর কি, সেটা যদি মনে করো তো বলে যে মিটার যদি বলে, হ্যাঁ, মনে করো 2.3 মিটার, তাহলে আমরা এটাই তো ধরে থাকি 2.3 কিলোমিটার, পরেরটা মিটার হয়। কিন্তু এক্ষেত্রে যদি আমরা 10 ভাগ করে হিসেব করে থাকি তাহলে এটা বলে দেওয়া থাকবে যে 2.3 হেক্টোমিটার। তাহলে 2.3 হেক্টোমিটার মানে হচ্ছে তোমার 2 কিলোমিটার, এরপর এটা হচ্ছে 3 হেক্টোমিটার, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, হেক্টোমিটার বড় না কিলোমিটার বড় স্যার? কিলোমিটার বড়, 10 হেক্টোমিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 2.3 যদি তোমার কিলোমিটার দেওয়া থাকে, এটাকে আমরা যদি জাস্ট সাবডিভিশন 10 করে দেখাই, প্রতিটা সাবডিভিশন যদি 10 করে হয় আর কি, তখন সেক্ষেত্রে আমাকে বলতে হবে 6 কিলোমিটার 2 হেক্টোমিটার, মানে যেটা পরবর্তীতে সাবডিভিশন আকারে যাচ্ছে। তো ওই রিলেশন গুলো এখানে দেওয়া আছে, ওই যে তোমার যেটা বললাম, এই যে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, আবার 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, মানে সবগুলো 10 স্কেলে। তাহলে তোমাদেরকে সবগুলো মেজার করতে হবে কিন্তু 10 হিসেবে। 10 হিসেবে করলে তোমার স্কেলটা তৈরি করাটা ইজি হবে আর কি। তুমি 100 করলে কিন্তু একটু হ্যাসেলে পড়তে পারো, যে 100 করলে কিন্তু তোমাকে 100টা দাগ দিতে হচ্ছে, তাই না? অনেক বড় হয়ে যাবে স্কেলটা, এই জন্য সবগুলো 10 এ করার চেষ্টা করছে এখানে, যাতে একটু সিম্পলি করা যায় আর কি। কারণ তোমাদের মেজারমেন্টে কিন্তু কখনো 100 সাবডিভিশন দরকার হবে না কোনো একটা অবজেক্টকে ড্র করতে গেলে, সেটা 10-এর মধ্যে নরমালি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো আচ্ছা, এখন এরপরে তোমার যেটা আসতেছে,
আমরা কি করলাম তাহলে ফার্স্ট মেইন যে ডিভিশনটা আছে তাহলে সেটাকে আমাদের প্রয়োজন অনুসারে স্মলেস্ট কিছু সাব ডিভিশনে বা সাব ইউনিটে ডিভাইড করতে হবে। যেমন মনে করো আমরা যদি ফিট এবং ইঞ্চির সাথে যদি একটা রিলেশন দেখাই তাহলে ফিটের সিএসটা হচ্ছে ইঞ্চ, তাহলে তার মধ্যে আমাদেরকে মাইনর যে সাব ডিভিশনটা করতে হবে সেটা কত করতে হবে ফিট এবং ইঞ্চের মধ্যে দেখাতে গেলে মনে করো আমরা 1 ফিট দিলাম, হ্যাঁ 1 থেকে শুরু করে মনে করো 10 ফিট গেল, তাহলে আমরা প্রথম যে ফিটটা যে মেইন ডিভিশনটা পাইলাম সেটাকে কয়টা সাব ইউনিটে ডিভাইড করতে হবে যদি আমরা ইঞ্চি দিয়ে প্রকাশ করতে চাই এটাকে? কয়টা দাগ টানতে হবে? তোমরা কি এটা বুঝতে পারতেছো? ফিটের সাথে ইঞ্চির যে ইয়াটা আছে কনভার্সন যে রিলেশনটা 12টা দাগ টানতে হবে। 12টা দিতে হবে তাই না? তাহলে 12 হবে, আমরা 12টা সাব ডিভিশন দেবো। তো ঠিক সেম ভাবে যদি সেন্টিমিটার এবং মিলিমিটারের মধ্যে হয় কত হবে? 10টা। 10টা। একইভাবে যদি আমরা মিটার এবং 1/10 মানে 10 ভাগের 1 ভাগ যদি করি তাও আমাদের 10টা ডিভিশন সাব ডিভিশন দিতে হবে, তার 10টা দাগ দিতে হবে। তো এভাবে আমরা সাব ডিভিশন গুলো তৈরি করে ফেলবো, যে মেইন ডিভিশন গুলো পাবো তার মধ্যে। আমরা এরপরে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখাবো, তো সেখানে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো এখানে স্টেপ ওয়াইজ যেগুলো দিছে আর কি, তাহলে সেই স্টেপ গুলোকে আর একটু ক্লিয়ারলি হয়তো বা ওইখানে গিয়ে বুঝতে পারবো আর কি। তো এরপরে যেটা করতে হবে আমাদেরকে ওই সাব ইউনিট যেগুলো পেয়ে গেলাম মেইন ইউনিটের মধ্যে সেগুলাকে সিকোয়েন্সিয়ালি তোমার বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে যেতে হবে এক্ষেত্রে 1 2 3 বা 0.1 0.2 0.3 এভাবে আমাদেরকে নাম্বারিং করে দিতে হবে। আমরা প্রথমটা করছিলাম কিন্তু যে মেইন ডিভিশন গুলো সেগুলো 0 থেকে ডান দিকে 0 1 2 3 4, কিন্তু এখন করতে হবে প্রতিটা মেইন ডিভিশনের যে পয়েন্ট এন্ডিং পয়েন্টটা সেখান থেকে বাম দিকে যেতে হবে। বাম দিকে যে সিকোয়েন্সটা ফলো করতে হবে তোমার 0 1 2 3, হ্যাঁ বা 1 2 3। আর যদি জায়গা ছোট হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদেরকে ওই 0 2 4 মানে মধ্যখানে একটা করে বাদ দিয়ে দেখাতে হবে। মনে করো যদি তোমার ডিভিশন করলাম সাব ডিভিশন, সেখানে যে ভার্টিক্যাল লাইনগুলো আমরা ড্র করলাম বা হরিজন্টালি যে সাব ডিভিশন গুলো দেখালাম হরিজন্টাল লাইনের মধ্যে, তো সেগুলোতে যদি জায়গা সংকুলন না হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু মানে একদম 0 1 2 3 মানে সবগুলো না দেখিয়ে 0 টু 2 2 টু 4 4 এর পরে 6 এভাবে 10 পর্যন্ত আমরা দেখাতে পারি। এরপরে যেটা করতে হবে আমাদের এখন তোমার মোটামুটি স্কেলের সবকিছু করা শেষ। এখন যেটা করতে হবে ওই আরএফ যেটা সে আরএফটাকে উল্লেখ করে দিতে হবে তোমার ফিগার যেটা আমরা ড্র করব তার নিচে। ওকে, এরপরে যেটা করতে হবে মেইন ইউনিটের নাম দিতে হবে। মনে করি এটা কিলোমিটার স্কেলে আঁকা মেইন ইউনিটটা, তাহলে কিলোমিটার দিতে হবে। আর যদি সাব ইউনিট আমরা ড্র করি তাহলে সেই সাব ইউনিটের নামও দিতে হবে একইভাবে নিচে। ওকে, স্কেলের শেষে স্কেলের নিচের দিকে করে সেই মেনশন করতে হবে যে নামটা কি, মেইন ইউনিটের নামটা কি আমরা কি ইউজ করছি বা সাব ইউনিট আমরা কি ইউজ করছি। যেমন মনে করো এখানে ফিট এবং ইঞ্চের আমরা একটা স্কেল আঁকলাম, তাহলে ফিট হচ্ছে আমাদের মেইন ডিভিশন এবং ইঞ্চ হচ্ছে তার সাব ইউনিট, তাহলে এই দুটোর নাম স্কেলের নিচে আমাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, এবং একইভাবে আরএফ এর রেশিওটা আমাকে দেখাতে হবে। আরএফ হচ্ছে একটা প্রপোর্শন যেটাকে এনলার্জ করতেছে নাকি রেডিউস করতেছে, তাহলে সেই জিনিসটাও আমাদেরকে ফিগারের নিচে আমরা যে ফিগারটা ড্র করব তার নিচে মেনশন করে দিতে হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের টোটাল যে স্টেপ গুলা। তাহলে এখন সেই স্টেপ গুলাকে আমরা যদি একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করি তখন আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে যে একটা প্লেন স্কেল কনস্ট্রাক্ট করো যেখানে দেখানো হয়েছে তোমার কিলোমিটার এবং হেক্টোমিটারের মধ্যে একটা রিলেশন। তো যখন 2.5 সেন্টিমিটার যেটা তোমার হচ্ছে জাস্ট কোন একটা ভ্যালু দেওয়া আছে 2.5 সেন্টিমিটার যেটা সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 কিলোমিটার। এবং এটাও বলে দেওয়া আছে যে তোমার এই স্কেলটার আমাদের যে মেজারমেন্টটা আমরা নেব আর কি, সেই মেজার্ড ভ্যালুটা বা তার লেন্থ হবে 5.7 কিলোমিটার। এটা হচ্ছে ম্যাক্সিমাম যে মেজার্ড যে লেন্থটা দেওয়া থাকে সেটা কিন্তু দেওয়া আছে, ম্যাক্সিমাম লেন্থটা হচ্ছে কত 5.7 কিলোমিটার। এখন আমাদেরকে যেটা করতে হবে আরএফটা স্কেলের যে আরএফ সেটা বের করতে হবে এবং সেই স্কেলের মধ্যে আমাদেরকে দেখাতে হবে যে 4 কিলোমিটার এন্ড 5 হেক্টোমিটার কোন কোন জায়গায় পড়ছে এবং 5.4 কিলোমিটার স্কেলের মধ্যে আমাদেরকে ইন্ডিকেট করে দিতে হবে। তাহলে আমাদের কোয়েশ্চন হচ্ছে আসলে এই যে এটা স্কেল ড্র করে সেই স্কেলের মধ্যে এই দুটো জিনিসকে দেখানো।
আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি বুঝতেছি? আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আরএফটা বের করতে হবে। হ্যাঁ, প্রথম স্টেপে কিন্তু আমরা দেখছিলাম প্রথমে ফাইন্ড আউট দ্য আরএফ যদি দেওয়া না থাকে, কিন্তু এখানে বলেই দিয়েছে যে আরএফটা ক্যালকুলেট করো, কারণ আরএফটা দেওয়া নাই। আরএফটা অনেক সময় দেওয়া থাকতেও পারে, এখানে কিন্তু দেওয়া নাই। এই জন্য আমাদেরকে প্রথমে আরএফটা বের করে নিতে হবে। আরএফ এর জন্য আমাদের যেটা দরকার ছিল, যে অবজেক্টটা ড্র করা হয়েছে তার যে মেজারমেন্টটা ডিভাইডেড বাই যে অ্যাকচুয়াল যে লেন্থটা, সেটা তার মানে আমরা দেখতেছি এখানে 1 কিলোমিটারকে নিয়ে যাওয়া হয়েছে 2.5 সেন্টিমিটারে। তাহলে 2.5টা উপরে হবে, আর 1 কিলোমিটারকে আমাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে, যেটা হবে তোমার হরে বসবে আর কি। তো আমরা এটাকে নিয়ে গেলাম, ওই যে কনভার্সন যে রিলেশনটা আছে সেখান থেকে কিলোমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করে দিলাম। তো যেখানে দেখতেছি আমরা 1:, তোমার 40,000 যে রেশিওটা বা আরএফ ফ্যাক্টরটা আমরা সেটা পেয়ে গেলাম। তো এখন সেকেন্ড স্টেপে ছিল আমাদের লেন্থ অফ স্কেল বের করা। ফর্মুলা ছিল আরএফ ইন্টু অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য অবজেক্ট। তো এখন এই দুটো যদি মাল্টিপ্লাই করো, তো যেটা আসতেছে 15 সেন্টিমিটার। তার মানে আমরা বুঝতেইছি আমাদেরকে 15 সেন্টিমিটারের একটা কি নিতে হবে, 15 সেন্টিমিটার লং একটা হরিজন্টাল স্ট্রেট লাইন ড্র করতে হবে। আমরা এটা এখান থেকে বুঝতে পেরেছি। ওকে, তাহলে এক্ষেত্রে আহ, আমাদেরকে ম্যাক্সিমাম যে মেজারেবল যে লেন্থ দেওয়া আছে সেটা হচ্ছে 5.7 কিলোমিটার। তার মানে আমাদের স্কেল কিন্তু দরকার হবে এতটুকু পর্যন্ত, কারণ এখানে দেখো আমাদের যে বিষয়গুলো দেখাতে বলছে সেগুলো কিন্তু এর ভিতরেই হবে, 5.7 কিলোমিটারের ভিতরে। তো যেহেতু এটা ফ্র্যাকশন, আমরা অলওয়েজ কি করছি, ফ্র্যাকশনটাকে অলওয়েজ বাদ দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই জন্য কিন্তু এখানে এই যে 15 সেন্টিমিটার যেটা বের করলাম, সেটা বের করার সময় কিন্তু খেয়াল করে দেখো এখানে একটা 6 কিলোমিটার ইউজ করছে। তাহলে এই 6টা আসছে কিন্তু এখান থেকে, যে ম্যাক্সিমাম যে লেন্থটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু দেওয়া ছিল কত, 5.7। তাহলে এটাকে আমরা ইন্টিজার নাম্বার, পরবর্তী যে ইন্টিজার নাম্বার সেখান থেকে 6 এ নিয়ে গেলাম, এবং সেখান থেকে আমরা টোটাল 15 সেন্টিমিটারের একটা লেন্থ পেয়ে গেলাম। এবং সেই 15 সেন্টিমিটার লেন্থের একটা হরিজন্টাল লাইন আমাকে ড্র করতে হবে, এবং সেটাকে ভাগ করতে হবে কিছু মেইন ডিভিশনে। তাহলে মেইন ডিভিশন আমরা ভাগ করব, কতটুকু ভাগ করতে হবে? আমরা দেখতেই পারছি যে আমাদেরকে বলছে যে 4 কিলোমিটার, 5 হেক্টোমিটার, 5.4 কিলোমিটার। তাহলে এটা কিন্তু সবগুলাই 6 এর ভিতরেই। আমরা দেখতেছি 5.4টা 6 এর ভিতরে, আমরা 6 পর্যন্ত নিলেই কিন্তু আমাদের মেজারমেন্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এটা 6টা ভাগে ভাগ করব। 15 সেন্টিমিটার যে লং আমরা হরিজন্টাল লাইনটা ড্র করলাম, সেটাকে কয়টা ভাগে ভাগ করব, 6টা ভাগে। তাহলে এটা কিন্তু ফিজিক্যাল স্কেল ইউজ করে না, আমাদের হাতে যে স্কেলগুলো থাকে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এই জন্য যেটা করতে হবে, এটাকে আমরা দেখছিলাম কিনা, এরকম একটা প্রথমে লাইন আঁকতে হবে। এই টেকনিকটা দেখছিলাম না কোন একটা জায়গায় লেটারিং করার সময়, মনে হয় মনে আছে তোমাদের? জি স্যার। তাহলে প্রথমে আমাদেরকে একটা এরকম ডায়াগোনালি যে কোনো একটা লেন্থের একটা লাইন ড্র করতে হবে, এবং তার সাথে কম্পাস ইউজ করে করে এরকম মনে করো কয়টা দাগ, 6টা ভাগে ভাগ করতে হবে। তাহলে একটা ভাগ, 2, 3, 4, 5, 6, 6টা ভাগে ভাগ করতে হবে। তো 6টা ভাগে ভাগ করার পরে ঠিক একইভাবে লেটারিং করার সময় যেরকম দুটা হরিজন্টাল লাইন আঁকার পরে তুমি কি করতা, এটাকে সোজা যোগ করে দিতা না? মানে একই টেকনিক অ্যাপ্লাই করবে এখানে, আসলে আর তেমন কিছু বলার নাই, এটা আমি আর নতুন করে দেখাচ্ছি না, এটা সবাই করে আসছো। তো যার কারণে জাস্ট আমি এটাই বলবো যে ওই টেকনিকটা অ্যাপ্লাই করে এখানে এই যে ভার্টিক্যাল লাইনগুলো আছে, তোমার হরিজন্টাল লাইনের উপর যে ভার্টিক্যাল ডিভিশন গুলো, এগুলো হচ্ছে তোমার মেইন ইউনিট 0, 1, 2, 3, 4 এবং 5। তার মানে 6 কিলোমিটার পর্যন্ত আমরা পেয়ে গেলাম। তো আমাদের মেইন ডিভিশন গুলো আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার হচ্ছে এটাকে কি কি করা, সাব ইউনিটে ডিভাইড করা, যেটা আমরা আমাদের স্টেপগুলোর মধ্যে পেয়েছিলাম। এই যে ডিভাইড দ্য ফার্স্ট মেইন ডিভিশন, আমরা তাহলে প্রথম একটাকে করলে হচ্ছে আসলে আমাদের যে কোয়েশ্চেন সেই অনুসারে কিন্তু একটাকেই সাব ইউনিটে ডিভাইড করলে এনাফ, বাকিগুলো আসলে করার দরকার হচ্ছে না। তো এটা যেহেতু তোমার কিলোমিটারের সাথে হেক্টোমিটারের একটা তোমার রিলেশন, আমরা বুঝতেই পারতেছি 10 হেক্টোমিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমরা 10টা ভাগে ভাগ করব, যে প্রথম যে সাব ইউনিটটা পাবো, সরি প্রথম যে ইউনিটটা আমরা পেয়েছি, তাহলে সেই ইউনিটটাকে 10টা সাব ইউনিট ডিভাইড করলাম। তাহলে সাব ইউনিটগুলো ডিভাইড কিভাবে করতে হবে, এটার জন্য এই যে তোমার 0 পর্যন্ত আরেকটা আমরা কি করলাম, আরেকটা ঠিক একই রকম আর কি, একই টেকনিক অ্যাপ্লাই করলাম। এখানেও আমরা 10টা ভাগে ভাগ করে ফেললাম। হ্যাঁ, 10টা ভাগে ভাগ করার পরে এখানে 10টা দাগ দিয়ে দেবা। 10টা দাগ দেওয়ার পরে যেটা করতে হবে, যদি এখানে লিখতে তোমার জায়গার সংকুলন না হয়, এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা আমরা স্টেপে পড়ছিলাম, কিন্তু মেইন ডিভিশন গুলা সিকোয়েন্স হবে তোমার 0 থেকে 1, মানে ডান দিকে।
বাম থেকে ডান দিকে এবং এন্ড পয়েন্টে, এই যে এন্ড, সবগুলো কিন্তু এন্ড পয়েন্টে। স্টার্টিং এ কোনো কিছু হবে না, এখানে জিরো হবে না, জিরো হবে এই জায়গায়। 1 হয়েছে তোমার এই মেইন ইউনিটের শেষে এন্ডে, যেমন 5 হচ্ছে একদম এন্ডে। আবার যখন আমরা সাব ইউনিট গুলা করব, তখন মনে করো আমরা এই মেইন ইউনিট যেটা জিরো মেইন ইউনিট যেটা আমরা পেয়েছি, তাহলে সেটার সাব ইউনিট অর্থাৎ 10টাই, আমরা যেহেতু হেক্টোমিটারের সাথে একটা রিলেশন দেখাচ্ছি, তাহলে আমাকে 10টা দাগ টানতে হবে এখানে। তাহলে সেই 10টা দাগ টানার জন্য যে নাম্বারিংটা করব, সেই নাম্বারটা এই জিরো থেকে স্টার্ট করতে হবে তোমার বাম দিকে, ডান থেকে বামে। তাহলে জিরোর পরে 1 2, এখানে 1 দেখায় নাই, কারণ হচ্ছে যে নাম্বারটা দিকে দিলে অনেকটা একটু বেশি কনজেস্টেড মনে হবে। তো যার কারণে একটু ফাঁকা রাখার জন্য এই 1টাকে বাদ দিয়ে 2 দেখাইছে, কিন্তু স্কেলিং এর যে ভার্টিক্যাল যে লাইনটা সেটা কিন্তু দেখাইছে একইভাবে। তাহলে 2 3 দেখায় নাই, 4 তোমার এখানে লিখলো, 5 লেখা নাই, 6 লিখলো, 7 8 এভাবে 10 পর্যন্ত নরমালি কি করলো, এটা লিখলো আর কি। ওকে, তাহলে এটা করা শেষ, আমাদের প্লেন স্কেল তৈরি করা শেষ। এখন এরপরে যেটা বলছিল যে আরএফ এর যে ভ্যালুটা সেটাকে ফিগারের নিচে কিন্তু আমাদেরকে দিতে হবে। তাহলে ফিগারের একদম ফিগার আঁকার পরে একদম শেষে এই স্কেলটা 1:, এত, এটা বলে দিতে হবে। এটা প্রপোর্শনও দেওয়া আছে, সাথে হচ্ছে আমাদের স্কেলিং করা আছে। এখন এরপরে হচ্ছে যে তোমার মেইন যে ইউনিটটা তার নাম এবং সাব ইউনিটের যে নাম, তাহলে সেই নামগুলা আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো মেইন ইউনিট হচ্ছে আমাদের এখানে কিলোমিটার, একদম এন্ডে খেয়াল করে দেখো, একদম ডান পাশে কিলোমিটার, এবং তার যে সাব ইউনিট সেটা হচ্ছে হেক্টোমিটার, একদম বাম পাশে আমরা স্যার দিয়ে দিলাম। হ্যাঁ, স্যার এই যে 15 সেন্টিমিটারকে আমরা প্রথমে 6 ভাগ করছি, তো দেন তারপরে ওই প্রত্যেকটা ভাগকে আমরা 10 ভাগ করছি, তো এটা স্যার অনেক ছোট না? কোনটা ছোট? এই যে 15 সেন্টিমিটারকে আমরা 6 ভাগ করে তারপর ও প্রত্যেকটা ভাগকে 10 ভাগ করব। হ্যাঁ, প্রত্যেকটা বাকি করার দরকার না, তুমি এক বাক্য করলে হচ্ছে। এক ভাগ কারণ করলে তো স্যার 15কে 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা 2 সেন্টিমিটার করে পড়তেছে, না, এই জন্য 2.5 তো বললাম, সামথিং। তুমি তুমি এটা বলতে পারবে না, কারণ আমরা ফিজিক্যাল স্কেল যেটা ওইটাকে মেনটেন করতেছি না কিন্তু। তোমাকে এটাতে বলতেছি, এটা টেকনিক অ্যাপ্লাই করে করতে হচ্ছে। তুমি যদি 2 সেন্টিমিটারের কথা বলো আর কি, তাহলে এটা কিন্তু রেডিউসড করছে না, এটা 40,000 ভাগের এক ভাগ তুমি আঁকতেছো, এটা রেডিউসড করছে না। জি স্যার, যখন আমাদের অ্যাসাইনমেন্ট দিবেন তখন আমরা এই যে 2 সেন্টিমিটারকে কিভাবে 10 ভাগ করব, এটা তো অনেক ছোট হয়ে যাবে। কেন তুমি 2 সেন্টিমিটারকে, এই যে এটাকে, জাস্ট এই অংশ যেটা করলো এটাকে, জি স্যার। কেন তুমি এই 15 করলে কি এতটুকু আসবে না? এই যে এখন যে যতটুকু আসছে, এই 5 পর্যন্ত যেটা দেখা এখানে দেখালো আর কি, এটা আসবে না? আমরা তো এখান থেকে বুঝতে পারতেছি এটা 3 সেন্টিমিটার করে হয়তো বা পড়তেছে। যদি আমরা এটাকে 15 সেন্টিমিটার ধরি, 1 2 3 4 5 6, তাহলে 6 হলে কত মানে অলমোস্ট 2 পয়েন্ট সামথিং আর কি, যদি তোমার এমনি জাস্ট আমরা হিসাব করে দেখি আর কি। তো এটা হয়তো বা সেই 2 সেন্টিমিটারের সাথে আহ, আহ, মানে কাছাকাছি ম্যাচিং হতে পারে, কিন্তু তুমি যখন এতটুকু যদি জায়গা পাও, এটা কিন্তু করা যাবে। আমার মনে হচ্ছে এতটুকু জায়গা আসবে, এখানে যতটুকু করছে আর কি, এতটুকু জায়গা আসবে। বুঝতে পারছো? তাহলে এটাকে 10টা ভাগে ভাগ করা যাবে না কেন? মানে এখানে ছোট যেটা দেখাচ্ছে ওইটা ছোটই দেখাবে আর কি, এটা এটা তো আর বড় দেখাবে না। তোমরা ফিজিক্যাল যে স্কেলগুলো দেখো, সেগুলাতে 0 থেকে 1, সেই 0 থেকে 1-এর ভিতরে অনেকগুলো মিলিমিটার স্কেলের যে দাগগুলো থাকে সেগুলো খুবই ছোট না? ওগুলো তো দেখা যায় নাকি? তো এক্ষেত্রে তোমাকে ওই পেন্সিলটা একটু বেশি শার্প ইউজ করতে হবে আর কি, যাতে দাগটা মোটামুটি একটু স্মুথ দেখায় আর কি। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন কি করলাম, মোটামুটি সবকিছু শেষ। এখন আমাদেরকে এই কোয়েশ্চেনের যে আনসারটা সেটা দিতে হবে, যে 4 কিলোমিটার এবং 5 হেক্টোমিটার, এটার তোমার পজিশনটা কোন জায়গায়। তো 4 কিলোমিটার 5 হেক্টোমিটার, তাহলে আমরা 4 কিলোমিটার দরকার হলে আমরা এই যে, এটা হচ্ছে তোমার 1 কিলোমিটার, 0 to 1 হচ্ছে 1 কিলোমিটার, 1 to 2 হচ্ছে 2 3 4, তাহলে আমরা এতটুকু পর্যন্ত 4 কিলোমিটার পেয়ে গেছি। তাহলে বাকি কি দরকার? 5 হেক্টোমিটার দরকার না? তাহলে 5 হেক্টোমিটার আমরা এই যে জিরো যে ডিভিশনটা আছে, তাহলে সেখান থেকে 5 পর্যন্ত নিয়ে নেব। তাহলে 5 নেওয়ার জন্য আমাদেরকে দিতে হবে 1 2 3 4 5, এই যে দেখো এখানে লম্বা একটা দাগ টেনে দেখাইছে 4 কিলোমিটার 5 হেক্টোমিটার, এই যে এতটুকু পর্যন্ত মেজারমেন্ট। আবার ঠিক সেম ভাবে যদি আমরা 5.4 কিলোমিটার দিই, তার মানে হচ্ছে যে 5 তোমার
কিলোমিটার 4 হেক্টোমিটার। তাহলে 5 কিলোমিটার হলে কিন্তু এই যে 1 2 3 4 5 পুরো দাগটাই চলে আসছে এবং এরপর আসতেছে কত 4, তাহলে 1 2 3 4 5.4 কিলোমিটার। এখানে নিচে এটা দেখাই দিছে। এটাকে বোঝা গেছে যে প্লেন স্কেল আমরা কিভাবে আঁকতে পারি এরকম কোনো মেজারমেন্ট যদি দেওয়া থাকে সেই মেজারমেন্ট থেকে। একইভাবে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আশা করি দেখলে তোমরা বুঝতে পারবা, কারণ এই ধরনের আরএফ বের করার সময় আমরা একটা বিষয় এরকম দেখছিলাম। যদি স্কোয়ার আকারে থাকে আর কি, যেমন 1664 স্কোয়ার মাইল যেটা, সেটাকে রিপ্রেজেন্ট করছে 1 স্কোয়ার ইঞ্চ দিয়ে। তাহলে এই 1 স্কোয়ার ইঞ্চ যেহেতু আমাদের অবজেক্টের মেজার্ড ভ্যালুটা, আর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 64 স্কোয়ার মাইল, তো এটাকে রুট ওভার করে জাস্ট কি করলো, একটা রেশিওতে নিয়ে গেল, সেটা হচ্ছে তোমার রেডিউসড স্কেল। আচ্ছা, আরএফ বের করার পরে এখানে যেটা বলছে, ওকে, মার্ক এ ডিস্টেন্স অফ 63 মাইল অন দ্য স্কেল। আচ্ছা, এখানে 63 মাইল, একটা স্কেলের মধ্যে 63 মাইলটা যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমাদেরকে দেখাতে হবে। কিন্তু আমাদেরকে এট লাস্ট যে আউটপুটটা দেখাতে হবে আর কি, ওই স্কেলটা ড্র করার পরে সেটা হচ্ছে যে 10 মাইলস অ্যান্ড সিঙ্গেল মাইলস। ওকে, তাহলে 10 মাইল, পুরো ইউনিটটার মধ্যে 10 মাইলকে দেখাতে হবে এবং আবার প্রতিটা সিঙ্গেল মাইল আকারে আমাদেরকে শো করতে হবে আর কি। তাহলে এই জিনিসটার জন্য প্রথমে আমাকে আরএফটা ড্র করতে হবে। আর এখানে ম্যাক্সিমাম যে মেজারিং ইয়েটা বললো ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 63 মাইল। ওই স্কেলের মধ্যে 63 মাইলটা আমাদেরকে ধরতে হবে আর কি। তো এক্ষেত্রে 63 মাইল যেহেতু মোটামুটি একটা মিডল রেঞ্জে পড়ে গেছে, আমরা এটাকে 70 মাইল হিসেবে ধরে নিতে পারি ম্যাক্সিমাম ডিস্টেন্সকে। তো যদি 70 মাইল হিসেবে ধরা হয়, এখানে 70 মাইল হিসেবেই ধরছে। 63 যেহেতু মিডলে পড়ে গেছে আর কি, সেটাকে 65 বা অন্য কিছু না ধরে একটা ফ্র্যাকশন আকারে হিসেব করে সেটাকে 70 তে নিয়ে গেল এবং সেটাকে যদি ক্যালকুলেশন করা হয়, তো দেখা যাচ্ছে যে 8.75 ইঞ্চ আমরা এটা পাবো টোটাল যে লেন্থটা। তাহলে সেই লেন্থটা যদি আমরা এখন হরিজন্টালি ড্র করি 8.75 কে, এখন 8.75 ড্র করার জন্য তোমাকে একটা ফিজিক্যাল স্কেল ইউজ করতে হবে অবশ্য, কারণ এটা তো তুমি মাপতে পারবে না। 15, যেমন আমরা শুরুতে যেটা 15 সেন্টিমিটার দেখিয়েছিলাম, সেটাও কিন্তু ফিজিক্যাল স্কেল ইউজ করে কিন্তু প্রথমে তোমাকে 15 সেন্টিমিটার একটা স্ট্রেট লাইন আঁকতে হবে। কিন্তু এরপরে তুমি আর ফিজিক্যাল স্কেল ইউজ করতে পারবে না, এরপরে তোমাকে টেকনিক যেটা আমরা দেখছিলাম সেই টেকনিক অ্যাপ্লাই করে যতটা ভাগে ভাগ করা যায় আর কি, ঠিক একইভাবে ভাগ করতে হবে। যেমন এখানে আমরা দেখতেছি যে এটা রিলেশনটা কিসের দেখাইতে বলছে, 10 miles and single miles. Sir, হ্যাঁ, so 1 meter equals to 3.2 feet. তাহলে আমরা এখানে শুধু 3 feet ধরছি কেন? বুঝি নাই। So 1 meter equals to 3.2 something feet. তাহলে এখানে আমরা শুধু 3 কেন ধরছি? এই যে এখানে এই 3টার কথা বলতেছো, জি স্যার। এটা তো এখানে রিলেশন দেওয়া আছে, মানে এটা কি বলছে, এটা হচ্ছে 70 মাইলস। 70 মাইলস কে আমরা নিয়ে গেছি ইঞ্চিতে, তাই না? 70 মাইলস, তার মানে 1 মাইলস ইকুয়াল টু কত সেটা খেয়াল করে দেখো। এখানে ব্রিটিশ যে ইউনিটগুলো আছে, এই যে 1 মাইল হচ্ছে তোমার 8 ফারলং, আবার 1 ফারলং ইকুয়াল টু হচ্ছে 220 ইয়ার্ডস, আবার 1 ইয়ার্ড ইকুয়াল টু হচ্ছে 3 ফিট। এটা ফিটে নিয়ে গেছে, আবার ফিট থেকে হচ্ছে ইঞ্চে 12 ইঞ্চ। যে জি স্যার। পুরো জিনিসটাকে ইউজ করছে কিন্তু, তাই না? জি স্যার। এই জন্য এখানে এটা ইউজ আসছে আর কি, যে তোমার কনভার্সন করার সময়, এই যেটা কনভার্সন করার সময় মাইলস থেকে 70 মাইলস থেকে টোটাল ইঞ্চি নিয়ে যাওয়ার সময় যে সকল বিষয়গুলো এখানে হয়েছে আর কি, সবগুলো এখানে দেওয়ার পরে আমরা পাইলাম হচ্ছে 8.75 ইঞ্চ। ওকে, তাহলে এখন আমাকে দেখাতে হবে কিন্তু টোটাল যে মেজারমেন্টটা, সেটা হচ্ছে 63 মাইল আকারে দেখাতে হচ্ছে, মানে টোটাল যে মেজার্ড ভ্যালুটা। তাহলে 63 মাইল পড়তেছে কিসে, 63টা 70 এর ভিতরে আছে। তাহলে আমরা যদি এটাকে 60টা ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগে যদি 10 মাইল করে দেওয়া হয় আর কি, প্রতিটা ইউনিট যদি 10 মাইল করে হয়,
তো সেক্ষেত্রে আমরা এটাকে 7টা ভাগে ভাগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই জন্য 8.75 ইঞ্চ যে তোমার লেন্থটা পাওয়া গেছে সেটাকে 7টা ইকুয়াল পার্টে ডিভাইড করছে। তাহলে 7টা ইকুয়াল পার্টে ডিভাইড করে 0 থেকে স্টার্ট করতে হবে বাম পাশে। এই যে 0, 10, 20, 30, 40, 50, 60, তার মানে 70। 70 এর মধ্যে আমাকে দেখাতে হবে 63 মাইলস, যেখানে প্রতিটা 10 ইউনিটস করে আমরা দেখাতে পারি। মানে প্রতিটা হচ্ছে 10 মাইল করে প্রতি ইউনিটটা, যে মেন ইউনিটটা, এবং সিঙ্গেল মাইলস। ওকে, সিঙ্গেল মাইলস হচ্ছে জাস্ট ওই সাব ইউনিট হিসেবে আমরা সিঙ্গেল মাইলসটা দেখাতে পারি। তো এখন আমাকে মেইনলি দেখাতে হবে যে এই ম্যাক্সিমাম যে স্কেলটা, যে মার্ক এ ডিস্টেন্স অফ 63 মাইল অন দ্য স্কেল, আমরা যে স্কেলটা ড্র করব সেখানে 63 মাইল, যেটা মানে ম্যাক্সিমাম যে আমাদেরকে মেজারমেন্টটা দেওয়া আছে সেটাই আমাদেরকে স্কেলের মধ্যে দেখাতে হবে। তাহলে এই জন্য আমরা যেটা করলাম, তোমার 8.75 যে ইয়েটা দেওয়া আছে আর কি, যেটা পেয়েছি, তাহলে সেটাকে 7টা ভাগে ভাগ করলাম এবং প্রতিটা মেইন পার্ট হচ্ছে 10 মাইল হিসেবে হিসাব করলাম। আবার প্রতিটা 10 মাইলকে, মানে প্রতি 1 মাইলকে, প্রতি মেইন ইউনিট 1 মাইলকে আবার কিছু সাব ইউনিট হিসেবে ডিভাইড করব। তাহলে সেই সাব ইউনিটটা তোমার সিঙ্গেল মাইল আকারে যাবে। তার মানে হচ্ছে তোমার প্রতিটা 10 ভাগে আমরা ভাগ করতে পারি। যদি যেহেতু আমরা একটা ইউনিটকে 10 মাইল হিসেবে এখানে বলে দিচ্ছি, কিন্তু এই জন্য আমরা সেই হিসেবে করতেছি। এখানে বলে দিচ্ছে হচ্ছে তোমার শো ইউনিটস অফ 10 মাইল, তার মানে হচ্ছে প্রতিটা ইউনিট হচ্ছে 10 মাইল হবে এবং সিঙ্গেল মাইল আকারে দেখাতে হবে। তার মানে প্রতিটা 10 মাইল যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা হবে 1 মাইল করে। তাহলে এই জন্য আমরা ওইটাকে এখানে ছোট, আবার ছোট সাব ডিভিশন আকারে দেখানো হয়েছে। তাহলে টোটাল এটা আগের মতোই আঁকা হলো আর কি, যে ইউনিট অফ 10 মাইল করা হলো। আর এখানে প্রতিটা সিঙ্গেল মাইলস আকারে দেখাইছে, যে 0, 1, 2, 3 থেকে 10 পর্যন্ত, ঠিক আগের মতো। আর স্কেলের যে প্রপোর্শন সেটাও দিয়ে দেওয়া হলো। তাহলে এরপর আমরা দেখলাম হচ্ছে এটা 63 মাইলস কতটুক যায় আর কি। তাহলে 0 থেকে 60 পর্যন্ত হচ্ছে তোমার টোটাল ভ্যালুটা 60, আর এরপর আমরা 3 ভাগ নিলাম। তাহলে এটা কিন্তু খেয়াল করে দেখো, এটা অনেকটা সিমিলার হচ্ছে ফিজিক্যাল স্কেল, যেটা আমরা বলছিলাম সেই ফিজিক্যাল স্কেলের মতোই। 0টা আমরা যদি জাস্ট এই অংশটা, যে ভগ্নাংশ অংশটা আমরা দিচ্ছি আর কি সাব ইউনিট আকারে, ওই অংশটা যদি বাদ দেই তাহলে স্টার্ট হচ্ছে যে কিন্তু 0 থেকেই, তাই না? মানে টোটাল যে মেইন ইউনিট গুলো আমরা হিসাব করতেছি সবগুলো কিন্তু 0 থেকে শুরু করে ডান দিকে। তাহলে বাকি যে অংশটা আমরা নিয়েছি সেটা কিন্তু সাব ইউনিট, সেটা হচ্ছে তোমার ফ্র্যাকশন গুলোকে কাউন্ট করার জন্য। এটা অলমোস্ট সিমিলার। এই ধরনের বিষয়গুলো পারবা কি? এই ধরনের যে যদি তোমার মেজারমেন্টটা করতে হয় আর কি, এগুলো কি পারা যাবে পেন স্কেল ড্র করা? কারো প্রবলেম আছে কিনা এই ধরনের ইয়েতে? এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, সবগুলো এক্সাম্পল আছে সিমিলার। তোমরা যদি দেখো আর কি, প্র্যাকটিস করো, আশা করি পেরে যাবা। কারণ এরপরে আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট, এগুলোর উপর অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, আমি এরপরে যাচ্ছি তাহলে ডায়াগোনাল স্কেলে। তাহলে ডায়াগোনাল স্কেল নরমালি ইউজ করা হয় তোমার ফ্র্যাকশনাল পার্টটাকে বের করার জন্য। যেটা আমরা দেখবো যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত হয়তো আমরা কাউন্ট করতে পারবো। তো যেমন আমরা যদি এখানে একটা মেথড অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে ডায়াগোনাল মেথড। সেই ডায়াগোনাল মেথড অ্যাপ্লাই করে নরমালি ফ্র্যাকশনাল, একটা লাইনের ফ্র্যাকশনাল পার্টটা বের করতে পারবো। যেমন মনে করো 9 ভাগের 1 ভাগ, তোমার টোটাল যে লেন্থ দেওয়া আছে তার 9 ভাগের 1 ভাগ, অথবা 15 ভাগের 1 ভাগ। এই ধরনের তোমার যদি ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশন পার্টগুলো আমরা হয়তো বা এখান থেকে ড্র করতে পারি। যেমন এখানে প্রথমে একটা বিসি নামের একটা লাইন, একটা খাড়া লাইন একটা ড্র করা হলো, এবং এরপরে এসি নামের আরেকটা লাইন দিয়ে সেটা আমরা একটা ট্রায়াঙ্গেলের মতো করে আর কি সেটাকে জয়েন করে দিলাম। এবং এরপরে এটাকে অলমোস্ট 12টা ভাগে ভাগ করা হলো, যে মনে করো 11, 11 প্রাইম, 10, 10 প্রাইম, সবগুলো হচ্ছে তোমার ডিস্টেন্স একই রেখে সবগুলা এই যে ট্রায়াঙ্গেল অনুসারে যতটুকু মেজারমেন্টে যায় আর কি। যে এট লাস্ট আমরা দেখলাম 1 থেকে, মানে 1 প্রাইম, 2 প্রাইম, এভাবে আর কি। তো এখন যদি বলা হয় যে এখান থেকে 12 ভাগের 1 ভাগ, মানে 12টা ভাগে ভাগ করার পরে সেখান থেকে 1 ভাগের ভ্যালু কত হবে, তাহলে তার ভ্যালু হবে কত?
এই এভি যে ভ্যালুটা তার ওয়ান প্রাইম যে অংশটা আমরা পাচ্ছি বা যে অংশটা আমরা নেব সেটাই হবে আমাদের 12 ভাগের 1 ভাগ। 12 ভাগের 2 ভাগ যদি নিতে হয় 2 প্রাইম, তাহলে এভাবে 12 ভাগের 12 ভাগ বা টোটাল অংশ নিলে আমাকে এভি যে অংশটা অতটুকু নিতে হবে আর কি। তাহলে এটা হচ্ছে ফ্র্যাকশন অনুসারে ভাগ করার জন্য নরমালি এভাবে ডায়াগোনালি মানে একটা তোমার ভার্টিক্যাল লাইন এঁকে তার মধ্যে আরেকটা এরকম ডায়াগোনাল লাইন ড্র করে সেখান থেকে আমরা ভাগ করে নিতে পারি। তাহলে এটা অলসো অলমোস্ট যে হরিজন্টাল আমরা লাইনগুলো ড্র করছি, এই যে হরিজন্টালের সাথে যে সমান ভাগে ভাগ করা, ঠিক একই রকম জিনিসটা আসলে, মানে সমান ভাগে ভাগ করা। এরকম একটা ভার্টিক্যাল লাইন দেওয়া আছে, এই যে ভার্টিক্যাল লাইনটা আমরা দিলাম হচ্ছে বিসি। তাহলে সেই বিসি কে সমান 12 ভাগে ভাগ করতে বললে আমরা কি করব? জাস্ট যে কোনো একটা পয়েন্ট থেকে এভাবে ড্র করতে হবে না, এরকম একটা লাইন ড্র করতে হবে না, যে টেকনিকটা আমরা দেখছিলাম আর কি। এটা কি বুঝতে পারতেছো? বোঝা যাচ্ছে? আমরা হরিজন্টাল করার সময় কিভাবে করছি? জাস্ট একটা হরিজন্টাল লাইন, ওইটার পরে একটা তার সাথে ডায়াগোনালি একটা কি করলাম, এরকম একটা লাইন ড্র করলাম। তাহলে এটা হচ্ছে হরিজন্টালকে সাবডিভাইড করা বা হরিজন্টালকে সমান ভাগে ভাগ করা। কিন্তু যখন আমাদেরকে এরকম ভার্টিক্যাল লাইনকে ডিভাইড করতে হবে, তখন আমাদের কি করতে হবে? এই নিয়মটা ফলো করতে হবে না, এই টেকনিকটা। তাহলে আমরা এখানেও 12 ভাগে ভাগ করলাম। ওকে, তাহলে এখন একইভাবে আমরা যদি ডায়াগোনাল স্কেলকে জাস্ট কনস্ট্রাক্ট করতে যাই, তাহলে আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে ঠিক আগের মতো। অলমোস্ট সিমিলার, একটা জায়গায় হয়তো একটু ডিফারেন্ট আসতে পারে। যেমন প্রথমে আমরা দেখলাম হচ্ছে আরএফ ফ্যাক্টরটা বের করতে হবে, এরপরে ওই স্কেলের লেন্থটা বের করতে হবে, যেটা ফর্মুলা আছে একই। যদি কোনো ডেটা দেওয়া না থাকে আমাদেরকে 15 সেন্টিমিটার, যেটা হচ্ছে মেট্রিক স্কেল বা মেট্রিক ইউনিট ইউজ করে, অথবা ব্রিটিশে হচ্ছে তোমার 6 ইঞ্চ ইউজ করতে হবে। এরপরে সেই লেন্থ অনুসারে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে হরিজন্টালি প্রথমে, এবং ওটাকে কিছু মেইন ইউনিটে ভাগ করতে হবে, যেটা হচ্ছে ডিভিশন, মেইন ডিভিশন। সেটা অবজেক্টের যে লেন্থটা দেওয়া থাকবে, তাহলে সেই লেন্থ অনুসারে আমরা দেখে ওটাকে কিছু তোমার সেম কিছু ডিভিশন, মানে যতটা ডিভিশন দরকার হয় আর কি অবজেক্টের মেজারমেন্ট অনুসারে, সেটা অনুসারে ভাগ করে নিতে হবে। তো এক্ষেত্রে যে ম্যাক্সিমাম লেন্থে দেওয়া থাকবে নর্মালি মেজার করার জন্য, সেটাই নর্মালি একটা আমাদেরকে মেজার ইউনিট হিসেবে কাউন্ট করতে পারবো আর কি তখন। তার মানে আমাদেরকে ম্যাক্সিমাম যে লেন্থটা দেওয়া থাকবে, সেই লেন্থ দেখেই আমরা কিন্তু সেই সেগমেন্টটাকে ভাগ করব, যে কয়টা ভাগে ভাগ করব, যেটা আমরা আগে দেখছি যে প্লেন স্কেল তোমার ড্র করার সময় বা ওইটাকে কনস্ট্রাক্ট করার সময়। তাহলে একইভাবে এরপর আমরা আমরা কি করব, সমান ভাগে ভাগ করার পরে, কিছু সমান ভাগে ভাগ করার পরে সেটাকে নাম্বারিং করব। 0 থেকে শুরু করব, 0টা হবে তোমার এন্ডে যাবে আগের মতো। ফার্স্ট মেইন ডিভিশন 0 দিয়ে স্টার্ট, এরপরে সেকেন্ড বা 2, এরপরে এভাবে গিয়ে যতটুকু যায় আর কি। এখন এরপরের কাজ হবে ঠিক আগের মতো, তোমার 0 যেটাকে আমরা করলাম বা 0 যে সাব মানে তোমার মেইন ডিভিশন যেটা দিলাম, তাহলে সেটাকে কিছু ফার্স্ট মেইন ডিভিশন, মানে তোমার যেটা প্রথম আমরা পেয়েছি সেটাকে সাব ডিভিশনে ডিভাইড করতে হবে ফার্স্ট সাব ইউনিট হিসেবে। যেমন মনে করো আমাদেরকে বললো যে একটা ইয়ার্ড, ফিট এবং ইঞ্চ, এই তিনটাকে রিলেট করে একটা কি আঁকো, স্কেল ড্র করো। তাহলে এখানে কিন্তু 3টা প্যারামিটার একসাথে কানেক্টেড, তোমার গজ, ফিট এবং ইঞ্চ। তাহলে এক্ষেত্রে গজটা হচ্ছে তোমার মেইন ইউনিট, যেটা ইয়ার্ডস সেটা হচ্ছে তোমার আমরা দেখতেছি মেইন ইউনিট, এবং তার সাথে ফিট যেটা পাচ্ছি তাহলে সেই ফিটটা হচ্ছে ফার্স্ট সাব ইউনিট এটার। তাহলে ইঞ্চের ব্যাপারটা এখনো আসে নাই, আমরা ইঞ্চটা এখন দেখাচ্ছি না। তাহলে এই দুটো বিষয় আমরা এখনো আলোচনা করতেছি, ইয়ার্ড এবং ফিট। তাহলে ইয়ার্ড হচ্ছে হরিজন্টাল যে মেইন ডিভিশন গুলা, তাহলে প্রথম যে মেইন ডিভিশনটা তার সাব ডিভিশনটা আমরা নরমালি ফিট আকারে দেখাবো। তাহলে এক্ষেত্রে ইয়ার্ডের সাথে যে ফিটের কনভার্সন যে মেজারমেন্টটা, সেটা সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে সেটা অনুসারে যদি দেখায়, তাহলে তোমার সাব ডিভিশন কত হবে ইয়ার্ড এবং ফিটের মধ্যে? সাব ডিভিশন কত হবে, মানে কয়টা ভাগে ভাগ করতে হবে ইয়ার্ডকে? ফার্স্ট যে ইয়ার্ডটা পাবো সেটাকে, এটা কত হবে?
কত ফিট 1 গজ হয়? আমরা যেহেতু ফিটের সাথে ইয়ার্ডের একটা রিলেশন দেখাচ্ছি, তাহলে কত ফিট 3 1 গজ ফিটে হয়? স্যার, 3 ফিটে। 3 ফিটে। তাহলে আমরা ইয়ার্ড যেটা জিরো সাবডিভিশন, সরি যেটা জিরো মেইন ডিভিশন আর কি, তাহলে সেই জিরো মেইন ডিভিশনকে আমাদেরকে দেখাতে হবে কিসে? 3টা ভাগে ভাগ করে সাবডিভিশন আকারে দেখাতে হবে, যেটা হচ্ছে ফিট আকারে আমরা লিখতে পারবো। ওকে, তাহলে এখানে আরো কিছু কাজ বাকি আছে। তো আমরা ইঞ্চির বিষয়টা এখনো আসি নাই, তাহলে ইঞ্চিটা আমরা বুঝতেইছি এটা ডায়াগোনালি যাবে আর কি। তো এভাবে আমরা কি করব, জাস্ট 3টা ভাগে ভাগ করলাম। ঠিক একইভাবে যদি ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার, হ্যাঁ, এই 3টার সাথে রিলেশন দেখায়, তাহলে আমরা প্রথমে ডেসিমিটারকে যদি আমরা কি দেখাই আর কি, মেইন ডিভিশন দেখাই, তাহলে সেন্টিমিটারকে দেখাতে হবে তার সাব ডিভিশন আকারে, আর মিলিমিটারকে দেখাতে হবে ডায়াগোনাল স্কেলের ডায়াগোনাল একটা, মানে তোমার যে ভার্টিক্যাল যে পয়েন্ট আমরা এখানে দেখলাম, এই যে ভার্টিক্যাল আকারে ডিভাইড করে দেখাতে হবে। ওকে, আমরা এটা পরবর্তীতে যাচ্ছি এরপর। অথবা সেটা হতে পারে 1/10 মিটার, 1/100 মিটার, এটা এভাবেও ভাগ করা যায়। মিটার মানে এই 3টা রিলেশন আর কি, মিটার, 1/10 মিটার, অথবা 1/100 মিটার, আরো ছোট আর কি। এভাবে সাবডিভিশন আকারে আমরা যেতে পারি। ওকে, এই সময় আমাদেরকে 10 মানে তোমার যে মধ্যবর্তী যে সাবডিভিশন গুলো, সেগুলো 10 আকারে ধরতে হবে। যেটা আমরা 3 ধরছিলাম হচ্ছে ইয়ার্ড, ফিট এবং ইঞ্চের জন্য, এখানে ধরতে হবে 10 আকারে। ওকে, আমরা তাহলে একটা কি পেয়ে গেলাম, একটা মেইন ডিভিশনের একটা সাব ডিভিশন পেয়ে গেলাম, যেটা হচ্ছে হরিজন্টাল সাব ডিভিশন। ওকে, এই সময় তাহলে সাব ডিভিশন গুলাকে একইভাবে তোমার ডান থেকে বাম দিকে যেতে হবে কি আকারে, ওই যে 1 2 3 এভাবে ভাগ করে কিন্তু ডান দিকে যেতে হবে। তো যদি স্পেস আগের মতো যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সবগুলা বেলো না দেখিয়ে 0 2 4 এগুলা দেখাতে পারি। ওকে, এরপর যেটা করতে হবে, আমরা এরকম একটা যে মানে তোমার ভার্টিক্যাল যে লাইনটা পাবো বাম দিকে একদম লেফটে, আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে দেখলে আশা করি আরেকটু ক্লিয়ার হবে। তো সেই লেফটের যে ভার্টিক্যাল লাইনটা পাবো, তাহলে সেটাকে আমাদের প্রয়োজন অনুসারে আবার সাব ডিভাইড করতে হবে। যেমন মনে করো আমরা যদি এই রিলেশনটা যদি যাই, যে ইয়ার্ড, ফিট এবং ইঞ্চ। ওকে, তাহলে ইয়ার্ডের সাব ডিভিশন একটা ফিট আমরা করে ফেলছি, এবং ইয়ার্ডের আরেকটা সাব ডিভিশন যদি ফিট ইঞ্চে যায়, তাহলে ইঞ্চের ক্ষেত্রে যেতে হবে আমাদেরকে ফিট থেকে। ওকে, তাহলে ফিট এবং ইঞ্চের মধ্যে রিলেশনটা কিরকম? তার মানে আমাকে 12টা ভাগে ভাগ করতে হবে, তাই না? ওইদিকে গেলে মানে ফিটের চেয়ে ছোট হচ্ছে যে 12 ইঞ্চি হচ্ছে তোমার কি 1 ফিট হিসেবে, তাহলে আমাদেরকে 12 ভাগে ভাগ করতে হবে। উপরে যে আমরা ভার্টিক্যাল লাইনটা দেখবো, তাহলে সেই ভার্টিক্যাল লাইনটাকে আরো কিছু সাব ডিভিশনে ভাগ করতে হবে, এবং সেগুলাকে আমরা যদি এখন কি করি, ভার্টিক্যাল সাবডিভিশন পয়েন্ট গুলাকে কিছু প্যারালাল লাইন ড্র করে বেস লাইনের সাথে আর কি আমাদেরকে ইন্টারসেক্ট করে দেখাতে হবে। অর্থাৎ আমি যদি মনে করো একটা এক্সাম্পল আকারে দেখাই, এই যে মনে করো এখানে যেটা ডেকামিটার দেখাচ্ছে, এই ডেকামিটারটাই হচ্ছে আমাদের আসলে ওই থার্ড, মানে তোমার যে সাবডিভিশনটা, সেকেন্ড যে সাবডিভিশনটা, ফার্স্ট সাবডিভিশনটা আমরা হরিজন্টাল লাইনে পেয়েছি, সেকেন্ড যে সাবডিভিশনটা সেটা পাবো হচ্ছে তোমার এই ভার্টিক্যাল এই পয়েন্টে। এই ভার্টিক্যাল যে প্রতিটা পয়েন্ট পেয়েছি, মনে করো এখানে 10টা ভাগে ভাগ করে দেখাইছে, তাহলে বেস লাইন যদি এটাকে ধরি আমরা, এটা যদি আমাদের বেস লাইন হয়, আমরা যেটা আঁকছিলাম, তার সাথে প্যারালাল করে প্রতিটা এই পয়েন্ট যেগুলো পেয়েছি, ভার্টিক্যাল যে পয়েন্টগুলো আমরা এখানে পেয়েছি, প্রতিটা পয়েন্টে কিছু হরিজন্টাল লাইন যেটা প্যারালাল অবস্থায় থাকবে বেস লাইনের সাথে, এভাবে ড্র করে দেখাতে হবে। এই স্টেপে কিন্তু এটাই বলছে। আচ্ছা, তো এরপর যেটা করতে হবে, একটা ডায়াগোনাল লাইন ড্র করতে হবে, যেটা হবে একদম কর্নার থেকে, এই যে উপরের যে টপ কর্নার আছে, সেই টপ কর্নার থেকে এই যে বটম যে তোমার লেফট কর্নার, তার একটু আগে, মনে হচ্ছে এই পয়েন্টে, তাহলে এইভাবে ডায়াগোনালি প্যারালাল অবস্থায় আমাকে ডায়াগোনালি লাইনগুলো ড্র করে যেতে হবে। তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের মেইনলি সাবডিভিশন করার নিয়ম, যেটা হচ্ছে ডায়াগোনালি আমরা কি করছি, ডিভাইড করে ফেলছি। তো এটাই হচ্ছে আমাদের, এই জন্য যে যেহেতু আমরা ডায়াগোনালি এটাকে ড্র করলাম প্যারালাল ওয়েতে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডায়াগোনাল স্কেল। এবং এরপর একইভাবে আরএফটাকে স্কেলিং করতে হবে, আরএফটাকে বসাতে হবে প্রপোর্শন অনুসারে, ভ্যালুটা বসা দিতে হবে, এবং সাব ইউনিট গুলার নাম দিতে হবে, মেইন ইউনিট গুলার নাম দিতে হবে, একইভাবে আমরা যেভাবে আগে দেখেছিলাম আর কি।
তাহলে এই ছিল মোটামুটি আমাদের স্টেপ গুলা। তো এইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র ওই ডায়াগোনাল স্কেলের যে একটা সাবডিভিশন বের করার যে প্রসিডিওর, তাহলে সেটাই একমাত্র ডিফারেন্স ওটা আগেরটার তুলনায়। বাকি সবগুলা হচ্ছে মোটামুটি সেম। আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলটা দেখে মোটামুটি একটু ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। ওকে, যেমন এখানে আগের এক্সাম্পলটাই দেওয়া হয়েছে যে একটা ডায়াগোনাল স্কেল কনস্ট্রাক্ট করতে হবে। তো সেই ডায়াগোনাল স্কেলের রিলেশনটা হবে কিলোমিটার, হেক্টোমিটার এবং ডেকামিটার, এই তিনটা প্যারামিটারের মধ্যে আর কি। তো যখন এখানে আরএফ বের করার জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে, 2.5 সেন্টিমিটারকে আমরা ধরে নেব হচ্ছে 1 কিলোমিটার হিসেবে, মানে 1 কিলোমিটার যেটা, এটাকে 2.5 সেন্টিমিটার হিসেবে ধরে নিতে হবে। আর যে মেজারমেন্টের যে ম্যাক্সিমাম লেন্থটা সেটা দেওয়া আছে 5.7 কিলোমিটার। তো এখন আমাদেরকে আরএফটা বের করতে হবে, এবং সেখান থেকে পরবর্তীতে স্কেলটা যখন হয়ে যাবে তখন আমাদেরকে 4 কিলোমিটার, 5 হেক্টোমিটার, 4 ডেকামিটার তিনটার সাথে রিলেশন বা তিনটাকে আমাদেরকে স্কেলে দেখাতে হবে, এবং 5.86 কিলোমিটারকে ওই স্কেলের মধ্যে ড্র করে দেখাতে হবে। তো আমরা যদি এটা মোটামুটি বুঝে যাই, বাকি সামনে যতগুলো এক্সাম্পল আসবে সবগুলো একই ধরনের হবে আর কি। তো প্রথমে একইভাবে আমরা আগের মতো এই আরএফটা কিন্তু একইভাবে বের করা যায়, আমরা যেটা দেখছিলাম আগের মেজারমেন্টে 1:40,000 এটা দিলাম। তো লেন্থ অফ স্কেলও বের করলাম, আরএফ ইনটু হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ টু মেজার্ড, যেটা আমাদেরকে বের করতে হবে 5.7 কিলোমিটার, এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। আমরা এটাকে তার পরবর্তী যে ইন্টিজার সেটা 6 ধরলাম, এবং এটাকে মেজার করার পরে 15 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে সেই 15 সেন্টিমিটার একটা হরিজন্টাল লাইন প্রথমে ড্র করতে হবে। তাহলে সেই হরিজন্টাল লাইনকে ডিভাইড করতে হবে কয়টা ভাগে, যেহেতু আমাদেরকে ম্যাক্সিমাম দেখাতে হবে কত, 5.7 কিলোমিটার মানে 6 কিলোমিটার। তাহলে আমরা 6টা ভাগে ভাগ করবো একই রকম ভাবে আগের মতো করে। মানে তোমার প্রথম অংশগুলো হচ্ছে একদম হুবহু প্লেন স্কেলের মতোই আর কি। সেখানে আমরা দিয়ে দিলাম ওই যে বাম থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5। এরপর ফার্স্ট যে ডিভিশনটা মানে জিরোর যে ডিভিশনটা সেটাকে সাব ডিভাইড করতে হবে। রিলেশনটা দেখতে হবে যে আমাদেরকে এটার মানে তোমার কোনটার সাথে কোনটার কনভার্সন, যেমন কিলোমিটারের সাথে প্রথমে হেক্টোমিটার, তার মানে 10 ভাগ করতে হবে। সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে প্রথম যে মেইন ডিভিশনটা, জিরো যে তোমার মেইন ডিভিশনটা মেইন ইউনিটটা, সেটাকে 10 ভাগ করতে হবে। 10 ভাগ করে ডান থেকে বাম দিকে আমাদেরকে সিকোয়েন্সিয়ালি ভ্যালুগুলো বসাই দিতে হবে আর কি, টুয়ার্ড লেফট। এখন বাম দিকের যে অংশটা তোমার পারপেন্ডিকুলার যে লাইনটা আমরা পেয়েছি, তাহলে সেখান থেকে এখন কি করতে হবে, সেটাকে আরো কিছু সাবডিভিশন করার জন্য আমরা ঠিক এভাবে কি করলাম, সেখানে খেয়াল করে দেখো, তোমার এই বরাবর একটা লাইন ড্র করে এখন আগের টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে যেটা আমরা দেখছিলাম। তাহলে এই ভার্টিক্যাল যে লাইনটা আমরা এখানে পেয়েছি, তাহলে সেই লাইনটাকে এখন আবার কিছু ভাগে ভাগ করতে হবে। তাহলে কয়টা ভাগে ভাগ করতে হবে সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে হেক্টোমিটারের উপর, এবং এর পরবর্তী যে এটাতে আমরা নিয়ে যাব ডেকামিটার, এই দুটার মধ্যে কনভার্সন যে মেজারমেন্টটা তার উপর। আমরা জানি 10 ডেকামিটার সমান হচ্ছে 1 হেক্টোমিটার। তার মানে বুঝতেই পারতেছি যে আমাদেরকে ভার্টিক্যাল যে লাইনটাকে আমরা সাব ডিভাইড করব, সেখানে আরো 10টা দাগ দিতে হবে। আমরা তাহলে কি করলাম, এখানে আরো 10টা দাগ দিয়ে দিলাম সমান ভাগে। কিভাবে করব, এই টেকনিকটা অ্যাপ্লাই করে একই ওয়েতে। তো এখন মনে করো এটাও সাব ডিভাইড হয়ে গেল, এটাও সাব ডিভাইড হয়ে গেল, ঠিক 10টা ভাগে ভাগ হয়ে গেল। এখন এরপরের যে কাজটা করতে হবে, একদম এই যে টপ কর্নার স্যার যেটা, 10টা বেজে গেছে স্যার, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করা যায় স্যার? হ্যাঁ ক্লাসটা যে এটা দেখেই শেষ, এরপরে তোমাদের অ্যাসাইনমেন্টের ইয়ে থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা একদম টপ কর্নার যেটা পেয়েছি, তাহলে সেই টপ কর্নার থেকে একটু ডায়াগোনালি এদিকে নিয়ে আসতে হবে। যেটা আমরা মনে করো এটা কত, 6, 7, 8, 9 নাম্বার, যেটা আমরা এখানে যেটা 9 দেখতেছি, তাহলে সেই 9 এর সাথে তোমার কানেকশন বা জয়েন করতে হবে। এরপর এখানে যেটা দেখতেছি এর পরের পয়েন্টটা, এটার সাথে এর পরে, অর্থাৎ তোমার এটা যদি কত হয়, এটা যদি 9 হয়, তোমার এটা হবে 8 এ আসবে। তাহলে এইভাবে এক গোল করে তোমার এদিকে যাচ্ছে আর কি। এবং এটার যে উপরের যে পয়েন্টটা আমরা এখানে দেখতেছি, এটা একদম এই তোমার রাইটের অর্থাৎ জিরোর সাথে একদম জয়েন করে দিতে হবে। তো আমরা ডায়াগোনালি কিছু কি করে ফেললাম, লাইন ড্র করতে হবে ঠিক এইভাবে, এখানে যেভাবে আমরা দেখতেছি। তাহলে এই ধরনের ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে এটা মেনটেন করতে হবে আর কি।
এখন এরপরে আমাদেরকে যেটা করতে হবে ওই যে ফ্র্যাকশন অর্থাৎ প্রপোর্শন স্যার যেটা উপরে নিচে সমান 10 করে এতান করতে হবে, ভাগ করতে হবে যে। এটা ডিপেন্ড করতেছে তোমার রিলেশনটা কিসের উপরে, এটার উপরে। যেমন আমি দেখতেছি যে আমাকে দেখতে হচ্ছে কিলোমিটার, এখানে বলে দেওয়া আছে না যে রিলেশনটা হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার এবং ডেকামিটারের সাথে। এখন তোমার যদি এই জায়গায় অন্য কিছু থাকতো, যেমন মনে করো তোমার যদি বলতো যে ইয়ার্ড, তারপর ফিট, তারপর ইঞ্চ, তখন তোমাকে সেই অনুসারে করতে হতো। এখন যেহেতু আমার কিলোমিটার, হেক্টোমিটার এবং ডেকামিটার তিনটাই হচ্ছে তোমার 10 করে, এই জন্য আমরা 10 ভাগে ভাগ করলাম আর কি। কিলোমিটারের সাথে তোমার হেক্টোমিটারের রিলেশন হচ্ছে 10, আবার হেক্টোমিটারের সাথে ডেকামিটার হচ্ছে 10। তাহলে আমরা এই জন্য হরিজন্টাল যে সাব ডিভিশনটা সেটা 10 ভাগে ভাগ করলাম প্রথম মেইন ডিভিশনকে। আবার এদিকে যেটা করলাম সেটাকেও তোমার ঠিক 10 ভাগে ভাগ করলাম। 10 ভাগে ভাগ করার পরে দেখো প্রতিটা লাইন আমরা হরিজন্টালি এখানে কানেকশন, পুরো স্কেল জুড়ে কিন্তু কানেকশনটাকে মানে তোমার লাইনগুলোকে প্যারালাল অবস্থায় ড্র করলাম। ওই যে বেস লাইন যেটা আছে এই বেস লাইনের মতো করে হরিজন্টাল ওয়েতে ড্র করলাম। এবং এটা কমপ্লিট হওয়ার পরে এই যে কর্নার, মানে আমরা ডায়াগোনালি আঁকার জন্য এটা একদম যে টপ কর্নার, তার সাথে ডায়াগোনাল একটু করে এই যে এই বরাবর, যেমন মনে করো 9 এর সাথে কানেকশন, এটা 10, এটা 9 এর সাথে কানেকশন, তারপর এটার তোমার 9 এটার 8 এর সাথে কানেকশন, মানে এক এক করে ডান দিকে সরে গেছে। এবং এট লাস্ট এটার এক উপরে যে এক তার সাথে এটা 0 এর সাথে কানেকশন। আমাদের কিন্তু ড্র করা শেষ। এখন স্কেলে আমরা কিলোমিটারটা চিহ্নিত করে দিলাম ডান দিকে। হেক্টোমিটার হচ্ছে তোমার কোন দিকে, এই যে মেইন যে ডিভিশন তার হরিজন্টাল সাব ডিভিশন গুলো হেক্টোমিটার, এবং তোমার যে হেক্টোমিটার তার যে যদি আমরা কি করি ভার্টিক্যাল যে ডিভিশন গুলো সাব ডিভিশন গুলো সেগুলোকে আমরা এর পরবর্তী ডেকামিটার তার সে ছোট যেগুলা সে অনুসারে আমরা দিয়ে দিলাম। এখানে দেখো 3টা প্যারামিটার চলে আসছে। এখন আমাদেরকে এখানে যে কোশ্চেনটা করলো যে 4 কিলোমিটার 5 হেক্টোমিটার 4 ডেকামিটার, আমরা প্রথমে 4 কিলোমিটারটাকে এখানে দেখাই দেব। 4 কিলোমিটার কতটুকু হতে পারে, 0 থেকে 1 1 কিলোমিটার, 2 3 4, এই যে 4 পর্যন্ত হচ্ছে তোমার 4 কিলোমিটার। 4 কিলোমিটারের পরে দেখাচ্ছে তোমার 5 হেক্টোমিটার। তাহলে এখান থেকে 5 হেক্টোমিটার কতটুকু যাবে, এই যে 1 2 3 কতটুকু গেছে, এখানে 5 হেক্টোমিটার তাই না, এই যে 5 হেক্টোমিটার। তাহলে 4 এর পরে এই যে এটা হচ্ছে 5, তাহলে দেখো হচ্ছে 5 হেক্টোমিটার। এখন আরেকটা স্কেল বাকি আছে, সেটা হচ্ছে যে 4 ডেকামিটার। তাহলে মানে এখানে তোমাকে এখন উপর দিকে যেতে হবে। আমি এখানে আসলাম, এই যে হরিজন্টাল স্কেল 4 হচ্ছে 1 2 3 4। তাহলে দেখো এই স্কেলের যে চিহ্নটা এটা একদম এই বরাবর, যেখানে তোমার হচ্ছে এদিক থেকে গেলে 4 কিলোমিটার 5 হেক্টোমিটার এবং উপর দিকে গেলে 4 ডেকামিটার, ঠিক 4 করে। তাহলে এই পুরো স্কেলটাকে আমরা দেখাইলাম কি হিসেবে, জাস্ট একটা বড় একটা লাইন হিসেবে। আবার ঠিক সেম ভাবে এখানে বললো যে 5.86 কিলোমিটার, মানে 5 কিলোমিটার 8 হেক্টোমিটার 6 ডেকামিটার। আমরা এখান থেকে এটাই বুঝতেছি। তাহলে প্রথমে ফার্স্ট গ্রুপ যেতে হবে বড় ইউনিট গুলাতে। তাহলে এটা পুরোটাই কভার করছে। এই দেখো 5 এর পরে আছে তোমার 8 হেক্টোমিটার। তাহলে হেক্টোমিটারে 8 গেলে এই যে 8 এখানে দাগাঙ্কিত আছে, আমরা এতটুকু গেলাম। তারপর হচ্ছে 6 ডেকামিটার, তাহলে 6 করে উপরে উঠতে হবে, 1 2 3 4 5 6। এটা কি 7 করে গেছে, এটা কি 6 নাকি 7, 8 6। আচ্ছা, এটা মেবি দেখাতে ভুল করছে, এটা আসলে 6 এ যাবে, এই যে ঠিক এক ঘর নিচে হবে আর কি। এই যে পুরো স্কেলটা এখানে এটা ব্ল্যাক আকারে দেখাইছে আর কি, এই পুরো জিনিসটা ঠিক এই ঘরে আসবে। আমার মাউস এখন যে জায়গায় দেখাচ্ছে ঠিক এই বরাবর আসবে আর কি, যেহেতু ডেকামিটার হচ্ছে তোমার 6 এ, সেহেতু আমরা এইভাবে দেখাতে পারি। আচ্ছা, এগুলা কি বোঝা গেছে? এখন যেটা বললাম এটা কি বোঝা গেছে স্যার এই এগুলো ধরনের? ড্রয়িং করার সময় কি ডাবল মার্কিং করবো নাকি অন্য পেন্সিল দিয়ে করবো, মানে এসব ডিপ মার্ক ডিপ? এটাকে তোমরা যেগুলো বি পেন্সিল আছে যেগুলো মোটামুটি একটু হার্ড আসে আর কি, অথবা আহ, তোমার ডাবল করে জাস্ট এটা একটু মোটা করে দিতে পারো আর কি। দুটো যে কোনো একটা করতে পারো, যাতে মোটা করে দেখা যায়, ভালো করে বোঝা যায় আর কি। আচ্ছা, তাহলে এই ধরনের জিনিসগুলোতে পারবা, যে এই ধরনের স্কেল যদি করতে বলে আর কি, স্কেলিং।
স্যার যেখানে ওই যে যেগুলাতে রূপান্তর করব ওগুলা যদি সমান না হয় তাহলে হরিজন্টালি আর ভার্টিক্যালি যদি বাঁকগুলো সমান না হয় তাহলে হুম, হুম। কোনাকুনি যখন তখন কিভাবে আঁকবো স্যার? তখন এই যে যেমন এখানে একটা দেখাইছে সেটা হচ্ছে যে ইয়ার্ড, ফিট এবং ইঞ্চের মধ্যে, তাই না? তাহলে এক্ষেত্রে আহ ঠিক একই ওয়েতে করবা, যে মনে করো ফিট হচ্ছে 3টা, তো তুমি এটাকে কি করে ফেলবা, এই যে তিনটা ভাগে ভাগ করবা, এখানে কিন্তু করে দেওয়া আছে। তোমরা চাইলে এটাকে ফলো করতে পারো আর কি, এখানে তোমার ডিটেলসে বলে দেওয়া আছে। তো এখানে তিনটা ভাগে ভাগ করে দেখাবো আর কি, এবং সেই অনুসারে তোমার এখানে যেমন বললো হচ্ছে কত দেখাতে বলছে, সো 2 ইয়ার্স 2 ফিট 5 ইঞ্চ, 2 ইয়ার্স 2 ফিট, তাহলে এখানে ফিট তো তোমার অবশ্যই কম হবে, তাই না? তাহলে 2 ফিট যদি হয়, এখানে 2 ফিট 5, এখানে এটা 5 হলে 1 2 3 4 5 4 5, এখানে খেয়াল করে দেখো এই 4 এর পরে এটা যদি 4 স্কেল হয়, এই 5 এ গিয়ে থামছে, তার মানে এটা স্টার মার্ক দেওয়া আছে, খেয়াল করতেছো? জি তাহলে এখানে বলছে কি তোমার 2 ইয়ার্স 2 ফিট এন্ড 5 ইঞ্চ, তাহলে ফিট তো তোমার কমই থাকে, যেহেতু এখানে 3 ফিটে ভাগ করছো এটাকে, তাহলে 2 ফিট হচ্ছে আমার এটা এই ডায়াগোনাল স্কেলে, তাই না? তাহলে 2 ফিট বরাবর গিয়ে এরপর হচ্ছে তোমার পরেরটা হচ্ছে 5 ইঞ্চ, তাহলে 5 ঘরে যাবা, এখানে 1 শুরু হয়েছে এখান থেকে, 1 2 3 4, সরি এটা 1 না, এখানে কিন্তু দাগাঙ্কিত আছে 2, এখানে এই যে এটা হচ্ছে 2। ওকে, এটা তুমি যেভাবে দাগাও আর কি, 2 তাহলে 1 হচ্ছে এটা, তাহলে এখন 2 3 4 এই যে 5, বুঝতে পারছো? অর্থাৎ তুমি যেভাবে হোক না কেন সমান না হলেও ঠিক কিভাবে এভাবে ডায়াগোনালি ড্র করে কিন্তু কি করতে পারো, মানে তোমার হরিজন্টাল সাবডিভিশন যেটা করবা সেটা যতটা থাকবে ততটাই আসলে ডায়াগোনাল বিষয়টা আসবে, এবং সেই অনুসারে ঠিক মিডলে ডিভাইড করে দেবো আর কি। উপরের অংশও একইভাবে তোমার যদি 3টা হয়, এই যে এখানে 3 এর সাথে এখানে হবে 2, এখানে 2 এর সাথে হবে এখানে 1, এখানে 1 এর সাথে হবে এটা 0, জাস্ট কানেকশন করে দেওয়া শেষ। তাহলে এটা হলো 0, এরপর 1 2 3, 0 থেকে শুরু হবে কিন্তু এটা 0 এই জন্য, ঠিক আছে? উপরেরটাও কি একইভাবে 0 থেকে শুরু হয়েছে? ওকে, এখানেও কিন্তু 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 3 4 5 6, তারপরেও এখানে এটা মনে হয় ভুল করা আছে, যেটা আমরা এখানে দেখতেছি এটা 8 6, যদি 7 হইতো তখন ঠিক ছিল। ওকে, জিনিসটা কি ক্লিয়ার? পারবা? এরকম সমস্যা তো হওয়ার কথা না, যেমন এখানে এটা হচ্ছে 10 ভাগ করে এটা সমান সমান, এটা প্রবলেম না, একই ওয়ে। যেমন এখানে বলছিল হচ্ছে 2 মিটার 5 ডেসিমিটার 8 সেন্টিমিটার, তাহলে 2 মিটার, এই যে 1 2 2 মিটার 5 ডেসিমিটার, তাহলে 5 ঘর গেছে কিনা দেখো, 1 2 3 4, এই যে 5 ঘর গেছে, এই 5 ঘরের পরে কত বলছে, 5 ঘরের পরে 8 সেন্টিমিটার, তাহলে 8 ঘর উপরে যাইতে হবে। 8 ঘর গেলে আমরা যদি এখানে গেলাম 5 এতটুকু পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই যে দেখো 8 এ গিয়ে কিন্তু স্টার মার্ক করা আছে, তখন এখানে একটা স্টার মার্ক, এটা এখানে একটা স্টার মার্ক, এটা দিয়েও কিন্তু বোঝানো যায় যে আমার এই যে 2 এবং আমাদের টোটাল যে মেজারমেন্টটা সেটা এতটুকু, অথবা তোমরা একটা তীর চিহ্ন দিয়েও দেখাতে পারো। তো এখন এই রিলেটেড এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, আশা করি ওগুলা যদি বুঝতে পারো, এগুলো তোমরা নিজেরা পড়লে আশা করি বুঝতে পারবা যে ডিভিশন গুলা কিভাবে করা হচ্ছে। এখানে যে দেখো 100 200 এভাবে করে দেওয়া আছে, তো আশা করি প্রবলেম হওয়ার কথা স্যার না। আপনি কি সাবইউনিট গুলো মানে 0 x স্কয়ার গ্যাপ রেখে তারপর 0 শুরু করবো, এখানে যেমন মিটারের জন্য a থেকে শুরু করছে? কোনটাতে? এটাতে? জি স্যার, উপরে স্যার স্কয়ার থেকে মানে মিটারে a, তারপর 2 4 6 8 10। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, আমরা 0 নিচ থেকে শুরু করবো না নাকি এর থেকে, মানে এক ঘর x স্কয়ার? এটা এক করে রাখতে পারো, এখানে এক ঘরটা রাখছে হচ্ছে তোমার এটা হরিজন্টাল যে বিষয়টা, মানে হরিজন্টালের সাথে ভার্টিক্যাল যে একটা কানেকশন বা জয়েন্ট, সেই জয়েন্টটা বোঝানোর জন্য নরমালি এটা একটু আলাদা একটা তোমার কি রাখছে, রো রাখছে আর কি। এটা রাখতে পারো, এখানে এ থেকে শুরু, এ হচ্ছে তোমার 0, তাহলে 0 1 2 3 4 এভাবে গেছে আর কি, এভাবে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো কয়েকটা আরো এক্সাম্পল দেখলে আশা করি আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবা, আমি সেটা প্রোভাইড করব, তোমরা বাসায় একটু দেখে নেবা। তো এই দুটো স্কেলের বাইরে কিন্তু আসলে আর কোনো তেমন স্কেল নাই আর কি। তো এইগুলোর উপর ডিপেন্ড করে এখানে 14টা মতো তোমার কি দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে।
তাহলে সেই এক্সারসাইজ গুলো বুঝে বুঝে তোমাদেরকে করে ফেলতে হবে আর কি, এগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে এটা জমা দিতে পারবা কখন? নেক্সট উইকে, ঠিক আছে? আর তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট 3টা কখন দেওয়ার কথা? এটা লাস্ট ডেট কখন বললাম? আগামী রবিবার, সোমবার মনে হয়েছে। ওটা কি এখনো করা শেষ হয় নাই? এরকম কয়জন আছো? না স্যার, এটা খুব কঠিন হয় স্যার। এগুলো খুব স্যার কঠিন? একটা আঁকতে 2 ঘন্টা লাগে স্যার। অনেক সময় লাগতেছে স্যার। ওকে, যেহেতু এটা তোমার রবিবারে গেছে, তাহলে এটা এর পরের রবিবারে, ঠিক আছে? মানে এর পরের ক্লাসের আগে দেওয়া আর কি, যেহেতু ওটাতে আরো টাইম দিয়ে দেওয়া আছে। আমি তোমাদের উপর প্রেশার দিচ্ছি না। তাহলে ওইটা রবিবারের মধ্যে সাবমিট করে, আমি রবিবার লাস্ট ডেট দেওয়া আছে, এরপর যদি কেউ সাবমিট করো তোমার মার্ক কমতে থাকবে আর কি, মার্ক পাবা না, স্যার কারণ এটা অনেক ওইটার দিন হয়ে মধ্যে গেছে। ওই রেশিও গুলো নিয়ে একটু কোন একটা আমাদের অনুমান করে নিতে হচ্ছে, তো তো স্যার ভয় পাচ্ছি কোনো চিত্রের মধ্যে কোনো ইয়া হবে কিনা, ফল্ট না, হবে ওখানে কিনা। তো আমি তো বলেই দিছি, তোমার এখানে রেশিও মেনটেন করার কোনো ব্যাপার না, কারণ এখানে তোমাকে রেশিওটা তো আহ, মোটামুটি তুমি এমনি ভিজুয়ালি দেখে, তোমার চোখে দেখে যেভাবে অনুমান করতেছো, জাস্ট ওইটার মতো একটু ক্লিয়ারলি ইমেজটা আসলে হলো। আমি যেটা আগে বলে দিয়েছিলাম, এটা আঁকার সময় তো তোমাকে একদম প্রপোর্শন মেনটেন করতে হচ্ছে, এরকম বিষয়টা না। আর স্যার থিকনেস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে থিকনেস ওই কম হওয়ার কারণে আবার স্যার পেন্সিল দিয়ে ফ্রি হ্যান্ডে করতে গিয়ে একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, ওইরকমও হচ্ছে স্যার লাইন গুলো, না, ওইভাবে মানে করবো কেন? আউটলাইনটা। এটা 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 তো আমরা প্রথমেই বলছিলাম যে যেটা ড্র করবো সেটা সব সময় যাতে ইউনিফর্ম থাকে, এটা তো আগেই বলছিলাম। তুমি কোনো জায়গায় মোটা করবে, আবার কোনো জায়গায় চিকন করলে তো সমস্যা। স্যার ওইটা না, আসলে পেন্সিলের লিডটা স্যার হুম। অনেক সময় দেখা যায় যে বেশি ইয়া থাকে, শার্প থাকে, আবার ওই একই চিত্র আঁকার সময় দেখা যায় অনেক সময় একটু থিকনেস শার্পনেসটা কমে যায়, ওই কারণেই স্যার এরকম হচ্ছে। তো যখন শার্পনেস কমে যাচ্ছে, তো তখন ওই অবস্থায় আবার ওইটাকে একটু ড্র করে দেবা, যাতে একই রকম হয়ে যায় আর কি, ইউনিফর্ম হয়ে যায়। কারণ শার্পনেস তো একই রকম থাকতেছে না সব সময়। তো যেটা এভারেজে থাকতেছে একই রকম, সেটাকে একই ওয়েতে করো, হয় ওটাকে শার্প করে আঁকো বা সব সময়, অথবা মোটামুটি শার্প না করে যেভাবে আসতেছে সেভাবে ড্র করো, যাতে তো ইউনিফর্ম দেখা স্যার যায় আর কি। তো স্যার ওই যখন ছবি তুলবো তখন দেখা যায় ওই অংশটা অনেক সময় একটু বোঝা যায় না, বা এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, না, যেহেতু এরকম আমরা হলে ছবি হবে না, এটা তুলতেছি। বোঝা যাইতে হবে, বোঝা যাইতে হবে, তোমাকে বলছিলাম না, ক্লিয়ার থাকতে হবে। তুমি যেটাই করো ওই না কেন। কারণেই স্যার আবার ফ্রি হ্যান্ড করতে গিয়ে আবার দেখা যায় অসুবিধায় পড়তেছি, বা একটু বেশি থিক হচ্ছে। বেশি তিক করবে না, 3ই রাখবা, কিন্তু 3টা মোটামুটি যাতে মানে বোঝাও যায় সেটাও করতে হবে। একদম 3 মনে করো একদম হালকা করে ফেললে বোঝা যাবে না আবার। তো এই জন্য মিনিমাল যেটা আহ, মানে ক্লিয়ার একটা ভিজুয়াল কি আসে, ভিউ আসে, তাহলে সেইভাবে তোমাদেরকে ড্র করতে হবে আর কি। ওকে, তাহলে এটা আগামী রবিবারে জমা দিয়ে দাও। আর এই জিনিসটা তোমার এরপরে সোমবারে, ঠিক আছে? আমরা পরবর্তীতে গিয়ে তোমাদের এই মাসের মধ্যে শেষ করা যায় কিনা, আরো হয়তো বা 2-3টা ক্লাস লাগবে আর কি। তোমাদের কি পরীক্ষার কোনো ডেট দিয়ে দিছে? তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বাকি যেগুলো ছিল সেগুলো কি ডেট হয়ে গেছে? না স্যার। হ্যাঁ স্যার।